আসসালামু আলাইকুম আবু আল হিকায়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কি খবর, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ, চলতেছে আলহামদুলিল্লাহ। তো আজকে টপিক কি ডিসকাশনের? আজকে টপিক হইতেছে বিশ্ববিদ্যালয়ে অবৈধ যৌন সংস্কৃতি আর বিভিন্ন হইতেছে যে মডার্ন সেক্সুয়াল কালচারের বিষয় এগুলো। আচ্ছা, গর্ভপাতের এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে হ্যাঁ, আজকে মূলত। গর্ভবতীর বিষয় নিয়ে, মানে যেটা আমরা ইংরেজিতে অ্যাবর্শন বলি, এটার বিষয় নিয়ে আজকেও কথা হবে। সেক্সুয়াল কালচারটা নিয়ে একটু ভালো মতো আলোচনা করা দরকার আসলে। মানে জিনিসটা তো অ্যাকচুয়ালি মানে খুবই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে সোসাইটিতে, স্পেসিফিকলি লাইক কান্ট্রি লাইক বাংলাদেশ অ্যান্ড কান্ট্রি লাইক ইন্ডিয়া অর সামথিং, না? এখানেও খুব বাজেভাবে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে, মানে সাউথ অবশ্যই। আর এশিয়ান। এখানে আমাদের মেইন জিনিসটা যেটা দেখতে হবে যে যেহেতু ইম্প্যাক্টটা পড়তেছে, আর সেক্সুয়াল কালচার না হলে সেক্সুয়াল ইম্পর্টেন্স নিয়ে কেউ কথাবার্তা বলে না দেখে জিনিসটা আড়ায় চলে যায়। আর এটা মানে ব্ল্যাক মার্কেটের মতো হয়ে গেছে। বেস্ট এক্সাম্পল এটা হবে যে বাংলাদেশে যদি সিগারেট ব্যান দিয়ে দেওয়া হইতো, একটা ব্ল্যাক মার্কেট ক্রিয়েট হইতো না? সেমন হয়ে গেছে যে এই জিনিসটার ব্যাপারে কথাবার্তা বলা হয় না দেখে চুপি চাপে কিন্তু কাহিনী ঠিকই হচ্ছে। এটা না, আমি এটা ঠিক এটা বলবো না। মানে পাবলিকলি আলোচনা হবে এর জন্য বা প্রাইভেটলি আলোচনা হবে, ইস্যুটা অনেকটা এরকম না। বাট সোজা কথা হইতেছে যে আমরা যে এক্সপোজার হইতেছে মানে সোসাইটিতে, এই জিনিসটা আসলে নিতে পারতেছে না, এর জন্য জিনিসটা অন্যভাবে বৃদ্ধি পাইতেছে। তবে আপনি ইন্ট্রোডিউস করেন জিনিসটা বেটার ওয়েতে, এটা এখন একটু সেটা আলোচনা হ্যাঁ, করেন। অবশ্যই দাদা। এখন আমরা যখন মেইনলি হইতেছে সেক্সুয়াল কালচার নিয়ে কথা বলি, তো আধুনিক যৌন সংস্কৃতি বলতে বর্তমান সময়ের যৌনতা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি, এটা বোঝানো হয় মেইনলি। যে মানুষের আচরণ ও সামাজিক সামাজিক মেইন যে আচরণ, এটা নিয়ে আমরা কথা আজকে বলবো যে এটা কেমনে এফেক্ট করছে ওভারঅল আমাদের সোসাইটি, ব্রডার সোসাইটিকে এটা কেমনে এফেক্ট করছে, আর এটা সামনে কত ভয়ানক একটা রূপ নিতে পারে। হুম, এখন সুদাহরণ দিলে আজকালকার আমরা দেখছি যে বিভিন্ন অ্যাটিটিউডস, বিভিন্ন বিহেভিয়ার্স আর বিভিন্ন হইতেছে সামাজিক যে নর্মস আমরা বলি, কালচারাল নর্মস, এগুলো হইতেছে সোসাইটি থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। অনেক মানুষ তর্ক করবে এই বিষয়টা নিয়ে যে হ্যাঁ, চেঞ্জ তো অবশ্যই হবে। কেন? আমাদের দেশ ও বিভিন্ন দেশ এগুলো হইতেছে এখন ডেভেলপ হইতেছে, উন্নতি হইতেছে, সবকিছু নতুন পথে যাইতেছে, আর নতুন কিছু হবে, আর নতুন কিছুরও সমস্যা থাকবে। কিন্তু আমার বিষয়টা হচ্ছে এখানে মেরিট আর ডিসঅ্যাডভান্টেজের বিষয় না। কিন্তু আমার বিষয়টা হচ্ছে এটা ফিউচারে একটা জিনিস যখন খারাপ ইম্প্যাক্ট পড়বে, তার মানে এটা মানে প্রেজেন্টেও খারাপ। অতীতের এটা যেটা সত্য। খারাপ সেটা কিন্তু হুম, হুম। ফিউচারে ভালো হতে পারে, কিন্তু যেটা যেমন প্রেজেন্টে খারাপ সেটা ফিউচারেও আচ্ছা, এটা একটু কাইন্ডলি ইয়ে হতে এক্সপ্লেইন পারে। করবেন? মানে আপনার পার্সপেক্টিভটা, মানে এটা বলতে কি বুঝাইছেন? এখন আমার পার্সপেক্টিভটা আমরা কি বুঝাইছি, এখন অতীতে আমরা যদি আরো 10-15 বছর আগের কথাও আমরা যদি বুঝাই, 10-15 বছর আগে মেইনলি যে ব্রডার কালচারটা ছিল, যে মানুষজন হচ্ছে সুপারস্টিশনসে বিশ্বাস করতো, হ্যাঁ। এখন আস্তে আস্তে এই জিনিসটা খুলে যাইতেছে। এটা হুম, হচ্ছে হুম। একটা এক্সাম্পল যে মানুষজন দেখতেছে যে আসলে তো এটা তো অতীতের কথা, অতীত দিয়ে প্রেজেন্ট ডিটারমাইন করা যায়, কিন্তু হুম, বুলশিট দিয়ে প্রেজেন্ট ডিটারমাইন করা যায় না। সুপারস্টিশন এমন একটা কাহিনী যে কোন উম চাচাতো ভাই, কোন জ্যাঠাতো ভাই, কে না কে, কে একটা কথা বলছে তাদের সিচুয়েশন নিয়ে, ওইটা প্রজন্মর পর প্রজন্ম হইতে হইতে আজকে মানুষ কয় যে নামাজ পড়ার সময় জায়নামাজ না পল্টাইলে শয়তানের নামাজ পড়ো। আরে শয়তানের নামাজ পড়লে তো ভালো। বুঝছেন দাদা জিনিসটা? এখন মানে আপনি শয়তানের না, মানে এই কথা দিয়ে কি বুঝাইতেছেন? মানে শয়তানের নামাজ পড়বে মানে, মানে যায় নামাজ যদি আমি গোছায় না রাখি তাহলে শয়তানের নামাজ পড়বে। হ্যাঁ, এটা হচ্ছে মানে মানুষের একটা কথা। কুসংস্কার ধরনের কথাবার্তা আছে যে শয়তানও তো নামাজ পড়ে না।
এটা তো আমরা ভালো মতোই জানি। এখন এখন শয়তান এটাই যদি জাস্ট নামাজ একটা পড়তে যায় এক্সাম্পল। তার মানে কিন্তু শয়তান মুসলিম হয়ে গেছে। মানে শয়তান সোজা কথা জিন, মানে শয়তান তো দুই প্রকার, মানুষের মধ্যে থেকে জিনের মধ্যে থেকে। এখানে জিনদের প্রসঙ্গ যদি আনি, মানে জিন শয়তান জিন সে যদি নামাজ পড়ে সোজা কথা হইতেছে অনেকটা সে রিপেন্টেন্সের মাধ্যমে সে ইসলামে ফিরে আসছে, এটাই তো বুঝাইতে চাইতেছেন। অবশ্যই। সেক্ষেত্রে এখন সে তার শয়তান হইল না। এই জিনিসটা মডার্ন সেক্সুয়াল কালচারে হয়েছে এটা কি, যে এই জিনিসটার আগে এটা সেটা কি ছিল, আগে এটা সেন্সিটাইজেশন ছিল, এখন এটা শিফট হয়ে ডিসেন্সিটাইজ হয়ে গেছে। ধরেন মানুষের প্রিম্যারিটাল সেক্সের উপর প্রচন্ড ওপেননেস চলে আসছে, না? হুম। আর ওপেননেস চলে আসার জন্য আমি অনেক কিছুতে ব্লেম করব, কারণ এর জন্য আমি সামনে ইনশাল্লাহ দিলে, আল্লাহ বাসায় রাখলে আরো টপিক আনবো, যে ইউনিভার্সিটি অ্যাবর্শন, ইলিসিট সেক্স কালচার, ইউনিভার্সিটি আর এটার সাথে অ্যাবর্শন কেমনে রিলেট করতেছে। আর প্লাস আরেকটা জিনিস আনবো, যে এই যে ডিসেন্সিটাইজেশনটা যে হইছে, এটার সাথে যে মোরাল পার্সপেক্টিভ আর সোসাইটির মধ্যে একটা কুলনেস, আমাদের মডার্ন জেনারেশনের যে একটা কুলনেস আছে, এটা কেমনে রিলেট করে, ওইটা আমি তুলে ধরবো। সো মেইনলি আমরা যখন আচ্ছা। মডার্ন সেক্সুয়াল কালচারের কথা আমরা যখন বলি, তখন আমাদের দেখতে হবে কি যে কিছু মানে বড় চেঞ্জেস আসছে কিন্তু লাস্ট, যদি শতাব্দীর কথাও বলি আমরা, যে এই ওপেননেসটা লাস্ট 10 ইয়ার্সে নাহলে 15 ইয়ার্সে হঠাৎ করে জিনিসটা হয়ে গেছে। আরো 10 বছর আগেও যদি আমি বলি, 2016 আগেও এই জিনিসটা ছিল না। মানুষজন আরো সেন্সিটাইজ ছিল, মানুষজন বিয়ে শাদীর ব্যাপারেও চিন্তা ভাবনা করতো। কিন্তু এখন যত জিনিসটা হইতেছে প্রিম্যারিটাল সেক্স যত বাড়তেছে, বিয়ে শাদী আরো পিছে যাইতেছে। মানুষ মনে করে যে আচ্ছা। বিয়ে প্রিম্যারিটাল সেক্স যত তাড়াতাড়ি আসে, অনেক মানুষ মনে করে বিয়েও তত তাড়াতাড়ি আসবে, কিন্তু না। মানুষজন তখন একটা চান্স পেয়ে যায়, একটা লুপ হোল পেয়ে যায় জিনিসটাকে আরো পিছে পুশ করে দেয়া। সো এইটার বেস্ট এক্সাম্পল, আপনি যদি একটা স্লোপ, তাহলে একটা স্লোপ ধরেন যে আপনি একটা স্লাইড থেকে, বাচ্চারা স্লাইড দিয়ে নামে, স্লাইড দিয়ে আপনি হইতেছে একটা ম্যাগনেট রাখলেন, কিন্তু ম্যাগনেটের উপর একটা ভারী জিনিস রাখলে কিন্তু যতই ম্যাগনেট হোক শক্তিশালী, আস্তে আস্তে কিন্তু নিচে নামবে। জিনিসটাই সেম, যে একটা স্লিপারি স্লোপ যেটা আমরা দেখতেছি, যে মানুষজন হুম। মনে করতেছে যে প্রিম্যারিটাল সেক্স হইতেছে খুবই নর্মাল, বাট ইট ইজ নট নর্মাল এট অল। হ্যাঁ, এখন আমরা মেইনলি এখানে ওয়াইড স্প্রেড এক্সপোজারের জিনিসটা দেখব কোন জিনিসের সাথে রিলেট করে, যেটা আমরা আমাদের লাস্ট এপিসোডে কথা বলছিলাম, যে আচ্ছা, গ্লোবাল এখানে আমি মিডিয়া একটা নিয়ে। জিনিস ইনক্লুড করি। মনে করেন যে মানে আমাদের আজকে মনে করেন যে সোসাইটির ফোকাস না, মেইন ফোকাস হচ্ছে মানে ইউনিভার্সিটি। মনে করেন যে ইউনিভার্সিটিতে যে সেক্স কালচারটা আছে ওইটাই তো আমাদের আজকে মেইন ফোকাস। আর এটার কারণে যে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে সেটাই আসল হ্যাঁ, ইস্যু। এখন আমি ইউনিভার্সিটির মানে ইলিসিট সেক্স কালচারটা শুরু হয়েছে সোসাইটাল নর্মস দিয়ে। তা সত্ত্বেও এখন হ্যাঁ, এখন আপনি এটা লিংক আপ করার ট্রাই করতেছেন, এটাই এটা তো। আমি লিঙ্ক আপ ট্রাই করতেছি এখন। এট দ্য সেম টাইম এগুলা চেঞ্জেস কিন্তু ট্রেডিশনাল রিলিজিয়াস আর এথিক্যাল ভ্যালুস এর সাথে ক্ল্যাশ করে। কিন্তু যেমন মানুষজন যেমন আমাদের টিচিংস, আমাদের ইসলাম যেটা টিচ করে, তাহলে অন্য ধর্ম, ক্রিশ্চিয়ানিটি, ইভেন হিন্দুইজমও মোরালিটি, মডেস্টি, হিন্দুইজম কাইন্ডলি এটা ডিফারেন্ট টিচ এখানে করে। একটু, কারণ এখানে হিন্দুইজম একটু কিছু ডিফারেন্ট। ডিফারেন্ট। হ্যাঁ, হিন্দুইজম অফকোর্স ডিফারেন্ট, আমি হিন্দুইজমের কারণ বিষয়টা আনবো এখানে না, কিন্তু বিভিন্ন এব্রাহামিক রিলিজিয়ন্স। কনসেপ্ট আছে, যেমন কামরাসূত্রা বা অন্যান্য বিভিন্ন কনসেপ্ট হ্যাঁ আছে হ্যাঁ যেটা অবশ্যই, এটা হাইলি সেক্সুয়ালাইজ। সেক্স ডিরাইভড ওইটা থেকে বেশি। ডিফারেন্ট একটা ইস্যু। সো সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ সো ইস্যুটা একটু টোটালি ডিফারেন্ট। আচ্ছা, আপনি কন্টিনিউ করেন। যাই হোক, অবশ্যই আপনি রাইট, বিকজ হিন্দুইজমে কামাসূত্রা হইতেছে বিভিন্ন আছে যেগুলো সেক্স হুম, হুম। ডিরাইভ, ওগুলা বিষয় নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো। কিন্তু মেইনলি এব্রাহামিক রিলিজন যেগুলো আছে, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম আর জুডাইজমের কথা বললাম না, যেটা এটা সিগনিফিকেন্স এত ওয়ার্ল্ডে নাই, তাও আছে, তাও আমি মেনশন করব। এখন এই যে একটা বিশাল বড় রোল, যে সোসাইটিটাকে আমি শেপ করলাম,
যে পুরা সোসাইটি সেক্সুয়াল কালচারটা যে চলে গেল, যেটা ছিল, যেটা রিলিজিয়ন বলে আসছিল যে ফর্নিকেশন ইজ নট গুড, আমরা যেটা দেখতেছি কেন এই যে সেক্স কালচারটা ইউনিভার্সিটিতে মেনলি জিনা নারে ফর্নিকেশন, এই সেক্স কালচারটা যখন আমরা ইউনিভার্সিটিতে দেখি, ইউনিভার্সিটিতে জিনিসটা যেটা আমরা বাংলাদেশে কি বলি হুক আপ কালচার, হ্যাঁ। আর এখানে কি হয় যে ইয়াং অ্যাডাল্টস যারা আছে তারা মেইনলি ক্যাজুয়াল সেক্সুয়াল এনকাউন্টারে এঙ্গেজ করে। আর এটা এঙ্গেজ করে আমরা অনেকে বোঝে না, অনেকে ক্যাজুয়াল সেক্স কথাটা অনেকে বোঝে না, মানে এটা ওয়ান নাইট স্ট্যান্ড এর মতো, মানে একটা রাত্রে আমি সোজা কথা হইতেছে একজনের সাথে রাতে ঘুমায় শেষ, আর কোনো কথাবার্তা নাই, এটাই। এখন এটা হইতেছে মেইনলি আমরা মনে করি কি বেশিরভাগ মানুষ যে ঠিক আছে ক্যাজুয়ালি সেক্স করছে বিয়ে করে ফেলবে, কিন্তু না, এগুলো শর্ট টার্ম রিলেশনশিপ, আর এগুলো কোনো কমিটমেন্টের এক্সপেকটেশন নাই, হ্যাঁ। আর প্রথমত আমরা যখন এই ফ্যাক্টরটা নিয়ে আমরা যখন গবেষণা করব তখন আমাদের কিছু ট্রেন্ড নিতে হবে, ট্রেন্ড গুলোকে দেখতে হবে। আর প্রথমত কি যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের পার্সোনাল ফ্রিডমটা প্রচন্ড বেড়ে গেছে, প্রচন্ড বেড়ে গেছে। এখন বেশিরভাগ মা বাবার কথা কি যে তারা ইভেন দো অনেক টিনেজার যারা আছে, আন্ডার 18ও যারা আছে, তারা ওইগুলো এখনো মানে এঙ্গেজ করতেছে, কিন্তু ওই বিষয় নিয়ে আমরা কথা না বলি এখন। সো মেইনলি যারা হইতেছে 20+ তাদের বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর যখন ইউনিভার্সিটি স্টুডেন্টদের কথা বলবো তখন একটা জিনিস আমার মেইনলি দেখতে হবে যে এই প্যারেন্টাল সুপারভিশন, যে মা বাবার শাসন, মা বাবা কি দেখতেছে নাকি না। মা বাবা অফটেন কি করে যে এত বছর যখন শাসন করে আসে তারা মনে করে আচ্ছা যাক ওকে দিলাম ইউনিভার্সিটি যাক মজা টজা করুক আমার ছেলে বুঝে, এই জিনিসটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় অ্যাজাম্পশন হয়, কারণ এই জিনিসটাই হচ্ছে নষ্টের প্রথম মূল। এই ইন্ডিপেন্ডেন্সটা তাদের অ্যালাউ করে রিলেশনশিপ এক্সপ্লোর করতে আর সেক্সুয়ালিটিকে ফ্রিলি দেখতে, সেক্সুয়াল এক্সপ্লোরেশন, সিম্পল কথা। থ্যাংক ইউ হেকায়া। এখন আরেকটা জিনিস কি যে এখন আমি নিয়ে আসবো যে আমরা তো জানি যে এই ক্যাজুয়াল সেক্স কালচার এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে সো কল্ড অনেক আছে, এটা বাংলাদেশি টার্ম, ওকে, মানে খুব ওপেন বা ওইখানে খুবই ওপেন, যেটা অ্যাকর্ডিং টু বাংলাদেশ মিথ ধারণা থাকে, মানে ইউকে এর কথা বলি বা ইউএস এর কথা বলি, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক ইস্যুতে দেখা যায় যে ওদের যে মানে কালচারটা আছে অনেক ক্ষেত্রে কিন্তু কনজারভেটিভ বাংলাদেশের তুলনায়। যদি আমিষ ইউএস এর আমিষ ল্যান্ডে যাই যেখানে আমিষ কমিউনিটি থাকে, ওদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে কনজারভেটিভ দেখা যায় যেখানে বাংলাদেশেও দেখা যায় না, সো কল বাংলাদেশ আর কি। হ্যাঁ, অফ কোর্স ইউএসএ তে ইউকে তে ডেটিং কালচার আছে, কিন্তু আমি মনে করি যে এটার পিভটাল হইতেছে বড় যে পাবলিকলি মিডিয়া বায়াস যেটা ছড়ানো হয়েছে বিভিন্ন মুভিজ, বিভিন্ন রোমান্টিক এগুলা দিয়ে মানুষজনের একটা ডিসেন্সিটাইজেশন করে দিচ্ছে তাদের হইতেছে ইমেজের, সেক্সুয়াল ইমেজের। আর প্লাস বাংলাদেশে ফর এক্সাম্পল আমরা যদি আচ্ছা এখন দেখেন আপনি হইতেছে যদি কোনো সাইটেও যান, যদি কোনো অ্যাডাল্ট সাইটেও যান, ঠিক আছে ভিপিএন দিয়ে অনেকজন অ্যাক্সেস করবে, কিন্তু আমরা যদি বিভিন্ন মিডল ইস্টার্ন গালফ কান্ট্রিজে দেখি ওখানে ফুললি ব্যান্ড, ওরা ইভেন এক্সট্রা স্টেপ নিছে এটাকে ব্যান করার জন্য। ঠিক আছে, বাংলাদেশও 2016-18 সালে এটা দিয়ে স্টেপ নিছিল, কিন্তু তাদের মেইনলি স্টেপটা কোনো কার্যক্রম ছিল না, তারা কেয়ার করে না এই জিনিসটা নিয়ে। তার মানে আমরা কি বুঝলাম যে বাংলাদেশের গভর্নমেন্ট কখনো তাদের পাবলিক ভিউ নিয়ে কেয়ার করে নাই, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট যেটা কি হইতে পারে, যেটা আমরা আজকালকার মডার্ন হইতেছে কালচারের মধ্যে দেখব। আর যে এই সোশ্যাল মিডিয়া হইতেছে একজনের জাহান্নাম হয়ে যেতে পারে, একটা মেয়ের জাহান্নাম হয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়া যে কোনো সময়। আর এটা যে কোনো সময় তার জাহান্নাম হয়ে যেতে পারে তার রং ডিসিশনস এর জন্য। তার রং ডিসিশনস অফটেন তার নিজের কাছ থেকে আসে, কিন্তু বেশিরভাগ সময় সে ইনফ্লুয়েন্স হয় কি এই যে এই ফেক সেক্সুয়াল ডিলেমার থেকে ওয়েস্টার্ন। আর ওয়েস্টার্ন কালচার তো অফকোর্স বিভিন্ন কালচারদের ডিমিনার করার জন্য এগুলো ডিলেমা ছড়াবে,
তাদের মানি আর্ন করার জন্য কিন্তু সবকিছু তারা করার জন্য। নিজেরাও কিন্তু ওইভাবে ফলো করে না, তারা যেভাবে হ্যাঁ, পোর্ট্রে হ্যাঁ, করে। হ্যাঁ, এইটাই। এখন এটা হইতেছে অনেক ইয়ে যে এই ট্র্যাডিশনাল রিলিজিয়াস আর এথিক্যাল ভ্যালুস এগুলো সরায় মানুষ এগুলা কালচার একসেপ্ট করছে, একসেপ্ট করে এখন তারা সাজতেছে, তারা হ্যাপি, কিন্তু তারা হ্যাপি না, তারা বিভিন্ন বিষয় নিয়ে আছে। এখন অনেকজন বলতে পারে যে আমি তো এই বিষয় নিয়ে কথা শুনি না, এটা নিয়ে তো কিছু হয় না। ব্রো, এটা নিয়ে কথা বলে না, বাঙালিরা এগুলো তারপর নিয়ে কথা বলে না, তারা একটা লজ্জা জিনিস আপনি পায়। খেয়াল করবেন, মনে করেন যে এটা বেশিরভাগ মনে করেন ফেমিনিস্ট টাইপের মেয়েদের থেকে বেশিরভাগ আসে। তারা বলবে যে একটা পার্সপেক্টিভ, তারা বিভিন্ন ঘটনা ঘটাবে, বাট তারা কিন্তু রেসপন্সিবিলিটি নিবে না, এটাও কিন্তু ইয়েস, খেয়াল করা ইয়েস, যায়। অফ কোর্স, অফ কোর্স। তাদের এখন যখন বলা হয় তাকে বলবে যে, তারা বলবে যে তুমি জাজ করার কে, এই কথাটা বলবে। মানে সোজা কথা, তারা একটা ইউটোপিয়াতে বসবাস করে। এটা অনেকের ক্ষেত্রে, আবার কিছু সিম্প ছেলেরাও আছে মনে করে যে মানে আমি যা ইচ্ছা তা করবো, কিন্তু জাজ করা যাবে না। মানে জিনিসটা হইতেছে এরকম, আর পাস্ট ইজ পাস্টের একটা ক্যাটাগরাইজ করে ফেলে। কিন্তু ভাই সোজা কথা, আপনার পাস্ট নেচার যদি প্রেজেন্টেও যদি থাকে, আপনার এই নেচারটা, সেম নেচারটা যেটা পাস্টে ছিল সেটা যদি প্রেজেন্টেও উপস্থিতি থাকে, তাহলে তো আপনাকে জাজ করার মতো আমার মানে আমার আমার সেক্ষেত্রে আমার আপনাকে জাজ করতে হবে। আপনি তো বুঝতে পারতেছেন এখানে কি বুঝাইতে চাইতেছে, ঠিক না? অবশ্যই, কারণ আপনার পাস্ট অবশ্যই নেচারটা আপনার আলখিয়া ভাই। মধ্যে এখনো বিদ্যমান, সো আমার অবভিয়াসলি আপনাকে জাজ করতে হবে সেটা অনুযায়ী। আচ্ছা, আপনি কন্টিনিউ অফ করেন, কোর্স, সমস্যা নেই। অফ কোর্স। এখন আমরা যখন মেইনলি হইতেছে ইলিসেক্স সেক্স কালচারে চলে যাব ইউনিভার্সিটির মধ্যে, অ্যাবর্শনের কথা এটা আমি ফলো আপ দিব একটু পর। এখন হুম, প্রথমে আমরা করলাম, হ্যাঁ, প্রথম পয়েন্ট চলে গেছে পার্সোনাল ফ্রিডমের ব্যাপারে। পরে এই পয়েন্ট যেটা আসে যে এই যে টিন্ডার, হ্যাঁ, হুম, লোকাল কিছু টিন্ডার, অ্যাপ লাইকি, হ্যাঁ, হুম, এগুলো হচ্ছে গে অ্যাস অ্যাপ ভাই, গে অ্যাস, লিটারালি গে। হ্যাঁ, আমি যেটা বলি, আর এই গে অ্যাপগুলা মানুষজন ইউজ করে বিভিন্ন বুড়া বুড়া মহিলা, নষ্ট মেয়েতে। ভাই, এখন দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ মেয়েরা আছে যারা এখনো ভদ্রতা মানে, ন্যূনতম ভদ্রতা তারা মানে, বুঝে, কিন্তু ওই লক্ষ লক্ষ থেকে আস্তে আস্তে ভাগ হয়ে যেতেছে। আর এই হুক আপ কালচার এই জিনিসটা টার্ন হইতেছে। এইটার বড় জিনিস হইতেছে সোশ্যাল মিডিয়া অ্যাপ আর ডেটিং অ্যাপ গুলা। কে ভাবছিল এটা একটা যে পার্সপেক্টিভ বাংলাদেশ বলতে থেকে একটা পারেন। মেয়ে। না, না, আমি এখানে একটু মানে ইনক্লুড করি, যেমন এটা একটা হুম, পার্সপেক্টিভ বলতে পারেন, মানে ওয়ান অফ দা ইস্যু, বা মনে করেন অ্যাপস এর কথা বলেন বা ইয়ার কথা বলেন, যেটাই বলেন। তবে আমি যদি আরো মনে করেন যে একটু অ্যাপ্রোচটা যদি আমি একটু সাইকোলজিক্যাল টার্ম থেকে চিন্তা করি, মনে করেন যে যেমন সেক্সুয়াল এক্সপ্লোরেশনের প্রসঙ্গটা আসে যখন, মনে করেন যে আপনি যদি ফ্রয়েডিয়ান কনসেপ্ট এখানে ইনক্লুড করেন, যেমন এই বিভিন্ন ইস্যু এখানে কিন্তু আসে। এখানে আপনি চিন্তা করেন যে আমাদের মনে করেন যে সেক্সুয়ালি কখন কোন এজ ক্যাটাগরিতে আমাদের সেক্সুয়ালি খুব হাইপ থাকে, মনে করেন যে আফটার দ্য এজ অফ পিউবার্টি টু মনে করেন অলমোস্ট 24-25, আমরা তো তখন সেক্সুয়ালি স্ট্রংলি হাইপ থাকে, ঠিক না? ইয়েস। এই এজ গুলাতে এখন সে সময় কিন্তু আমরা ইউনিভার্সিটি কাল ঢুকতেছি, আমরা মনে করেন হঠাৎ করে ঢুকতেছি বা বিভিন্ন জিনিসের এক্সপোজ হইতেছি। তখন মনে করেন যে এক্সপোজের মাধ্যমে মনে করেন যে অপোজিট সেক্সের প্রতি যে অ্যাট্রাকশনটা সেটা কিন্তু তখন কাজ করে। ওইটাই। অবশ্যই আলেখায় ভাই। আমি এটা নিয়ে একটু আগে এটার সাথে যেটা আমি রিলেট করে, আপনার থ্যাংক ইউ হুম, ফর দ্য পয়েন্ট। এটার সাথে রিলেট করে যেটা বললাম যে পার্সোনাল ফ্রিডম এর কথা, এটা যে অনেকটা, হ্যাঁ, হ্যাঁ, ইউনিভার্সিটির অনেক পার্সোনাল ফ্রিডম স্টুডেন্ট আছে। ধরেন। আমি এখানে আরেকটু তার মানে আরেকটা বলেন। মনে করেন যে জিনিস যদি ইনক্লুড করে, যেমন প্লেজার, না আমি ফ্রয়েডিয়ান কনসেপ্ট অনুযায়ী যদি প্লেজার প্রিন্সিপালের কথাই বলি, সোজা কথা হইতেছে যে আমাদের যে মনে করেন যে সাবকনশিয়াস বা আনকনশিয়াস ডিজায়ার আছে, মনে করেন সেক্সুয়াল যে ডিজায়ার আছে, যেটা মনে করেন যে খুবই স্ট্রং সেটিং, বিশেষ করে ইয়াং অ্যাডাল্ট যারা আছে। এখন ইয়াং অ্যাডাল্ট আপনি যখন ফ্রিডমের কথা বলতেছেন, তখন মনে করেন যে নিউ ফাউন্ড যে ফ্রিডমটা আমরা পাই ইউনিভার্সিটি সেক্টর ইউনিভার্সিটিতে গেলে বা হুকআপ কালচারে গেলে, তখন আমরা কিন্তু আমাদের ডিজায়ার এক্সপ্লোর করার ট্রাই করি। আপনি খেয়াল করবেন, আপনি মনে করেন এক্সপেরিমেন্টাল সেক্স বা যেটাই বলেন, আমরা নিজেদেরকে এক্সপেরিমেন্ট করতে চাই, তখন আমাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে বিভিন্ন রিলেশনশিপে কিন্তু আমরা মনে করেন বিভিন্ন রিলেশনশিপে আমরা কিন্তু যোগ দেই, বা যেটাই বলি মনে করেন যে বিভিন্ন সেক্সুয়াল কালচার এখানে তৈরি হয়। এখন রিয়ালিটি যদি আমি চিন্তা করি, এটা রিয়ালিটি প্রিন্সিপাল আমি যদি চেক করি, তাহলে জিনিসটা কিন্তু অন্যভাবে যায়। কারণ আমার এখানে কিন্তু আমার ইগোসেন্ট্রিক থট প্রসেস এখানে একটু চেক করা জরুরি।
স্পেশালি এখন রিয়েলিটি আমি চেক করলে তখন বিভিন্ন সোশ্যাল নর্মসটা তখন কিন্তু আসে, যেমন আপনি বলেন রিলিজিয়াস নর্মস বা অন্য নর্মস যেগুলাই। এখন আমার যদি ইগোসেন্ট্রিক চিন্তা ভাবনা থাকে বা মনে করেন যে আমার সুপার ইগো যদি মরাল কনসিয়াস খুব স্ট্রং থাকে, যেটা সুপার ইগোর আন্ডারে পড়ে, যেমন কালচার বা রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, এটা যদি আমি সমতা করতে পারি আমার যে প্লেজার প্রিন্সিপালের সাথে, তাহলে কিন্তু আমি মনে করেন যে আমার সেক্সুয়াল ডিজায়ারটা কন্ট্রোল করতে পারবো। কিন্তু ইউনিভার্সিটি লেভেলে আমাদের কি আমাদের মরাল কোডটা কোন দিকে, এটা কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের কিন্তু মরাল এটাই কোড নাই। এখন আমাদের মরাল এখন যে ডিজেনারেশন বা মনে করেন ডিজেনারেট মরাল যে কোডটা আছে, মনে করেন আমরা রিলিজিয়াসলি এথিক্যালি কিন্তু এত স্ট্রং না বর্তমানে। এখানে সুপার ইগোর যে প্রসঙ্গ আসে এখানে, যে ফ্রয়েডিয়ান কনসেপ্ট অনুযায়ী মনে করেন যে আমাদের পার্সোনাল যে এথিক্স আছে, সাপোজ আমাদের ডিসিশন মেকিং এ কিন্তু খুব একটা ইনফ্লুয়েন্স ফলায়। এই ক্ষেত্রে মনে করেন যে যেসব স্টুডেন্টরা দেখবেন যে যাদের মরাল এথিক্সটা কম, ফ্যামিলি থেকে মনে করেন যে টিচিংটা কম, বা মনে করেন যে রিলিজিয়াস টিচিংটা কম, তারাই কিন্তু মনে করেন যে সেক্সুয়াল কালচারের ভিকটিম হয় ইউনিভার্সিটিতে যায়। আপনি একটু খেয়াল করবেন এই জিনিসটা, কারণ রিয়ালিটি যেটা সেটা কিন্তু মেইনলি হইতেছে যে আমাদের প্লেজার প্রিন্সিপল আর মরাল কনসিয়াসের সাথে মিডিয়েট করে, মনে করেন সমতা বজায় রাখে, মধ্যস্থতা করে। এখন রিয়ালিটি প্রিন্সিপালটা যদি আমরা মেনটেন না করতে পারি, তাহলে মরাল কনসিয়াসটা কিন্তু আমরা মনে করেন মেনটেন করতে পারবো না। তখন মনে করেন যে আমরা প্লেজারের দিকে অলওয়েজ আগায় যাবো। এই প্লেজারের দিকে আগে গেলে এটা মনে করেন যে এটা আমি ইনভেসিভ অ্যাবসলিউটলি সেক্সুয়াল এগ্রি করব। বিহেভিয়ারটা বেড়ে যাবে। এই জিনিসটার এই ওভারসাইটটার প্রবলেম হইতেছে মেনলি আমাদের ব্লেম দিতে হবে প্রথমত প্যারেন্টসদের, যেহেতু তাদের ডিরেক্ট যে প্যারেন্টাল সুপারভিশন তারা মনে করে যে 18-19 হয়ে গেলে ওই বন্ধ হয়ে যাবে। এটা ওয়েস্টার্ন প্রপাগ্যান্ডা, এটা ওয়েস্টার্ন Absolutely. ইমপ্লিফিকেশন অফ এজ। আপনি এটা বিশ্বাস করবেন কেন? আপনি যদি বাংলাদেশে ভাত মাছ খায়া থাকতে পারবেন, ফ্রাইড রাইস খাইবেন না, নাহলে স্টেক খাবেন না ডেইলি, তাহলে আপনি এটা কেন ফলো করতেছেন? ঠিক না? ঠিকই কালচার হুম, ফলো করতেছেন, যে কালচার হিসাবে চলেন, ঠিক না? একটা মানুষকে হুম, 30 বছর বয়সে বিয়ে দিয়ে মানেটা কি? তা সত্য কথা মানেটা বলছেন। কি? এখন সোজা কথা এখানে একটা সুন্দর পয়েন্ট ধরছেন। আচ্ছা, আমার সোজা কথা মানে এজ অফ পিউবার্টি হইতেছে আফটার মনে করেন যে 12 to 14 মনে করেন এজ অফ পিউবার্টি শুরু হয়। অনেক ক্ষেত্রে 9 থেকে অনেকের ক্ষেত্রে শুরু হয়। এখন আমি যদি সোজা কথা একজন সো কল স্টাবলিশ হওয়ার জন্য আমার যদি 30 বছর, মনে করেন আমি যদি পিএইচডি, মনে করেন যে পিএইচডিও যদি একাডেমিক স্টাবলিশমেন্টের কথাও চিন্তা করে, যদি চিন্তা করি মনে করেন যে পিএইচডি পর্যন্ত, তাহলে একটা মানুষ তার 30 বছর পর্যন্ত ওয়েট করতে, তার এর মধ্যে কয়জন মনে করেন যে ভার্জিন থাকতে পারবে? আপনি একটু ওইভাবে চিন্তা করতে হবে। এটা ছেলে আর মেয়ের ক্ষেত্রে, কারণ মেয়ে আর ছেলে দুজনে কিন্তু সেক্সুয়াল নিডস নেসেসারি। একটা মেয়ের পক্ষেও কিন্তু এটা খুব একটা কঠিন হয়ে দাঁড়ায়। এখন আমি আশা করতেছি যে মনে করেন যে সারাক্ষণ মনে করেন যে সিলেবাসের মধ্যে দিয়ে চলবো, বা মনে করেন যে আমি অলওয়েজ ভদ্র থাকবো, আর মনে করেন যে সবকিছু রেগুলেট করব না, তা তো পসিবল না। আমার সেক্সুয়াল ড্রাইভও রেগুলেট করা জরুরি। এজন্য অবশ্যই, আর্লি ম্যারেজ অবশ্যই। এখন যেটা, সেক্সুয়াল সেটা ড্রাইভ কিন্তু এটা নেসেসারি। রেগুলেট করতে পারে না কেন? কেন? এটা পিয়ার পারবে কিভাবে? ইনফ্লুয়েন্স, পিয়ার ইনফ্লুয়েন্স, Absolutely. তারপরে হুম। বিভিন্ন নরমস। আমরা রেগুলেট পরে হইতেছে করতেছি, আমরা না 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 এখানে একটু ইনক্লুড করি, আমরা রেগুলেট করতেছি কিন্তু অবৈধ পথে। কিভাবে? অবৈধ পথ অবশ্যই। ইউনিভার্সিটিতে যে এখন ইউনিভার্সিটির কথাটা, ইউনিভার্সিটির যে ডরমিটরিজ গুলো আছে, নাহলে জেনারেল যে হুম, অ্যাটমসফিয়ার যেমন আছে, দেখে, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ কোনো বলেন। স্ট্রিক্ট ওভারসাইট নাই। হ্যাঁ, না, নাই তো। স্টুডেন্ট তারা হইতেছে পার্টনার্স হোস্ট করতে পারে, ডর্মে বিভিন্ন পার্টিজ অ্যাটেন্ড করতে পারে, ইউনিভার্সিটি আরো এনকারেজ করতেছে, বিভিন্ন সেক্সুয়াল হুম, এনকাউন্টার হয়, আবার ভেজাল হয়। ভেজাল যখন হয় হুম, ইউনিভার্সিটি বলে আমাদের এটা দায়বদ্ধতা না। সো হুম, এট লিস্ট দ্য থিং ইজ, এখন আমি বলি, এখন মেইন যে কনসিকুয়েন্সটা হয় যে এত কিছু, যে আমরা কিগুলো পয়েন্ট দেখলাম, যে আমরা পার্সোনাল ফ্রিডম দেখলাম, আমরা টেকনোলজি দেখলাম যে টেকনোলজি কেমনে ইনফ্লুয়েন্স করে, পরে আমরা পিয়ার ইনফ্লুয়েন্স আর ইভলভিং নর্মস, যেগুলো হচ্ছে নর্মালি মানুষের জেনারেল আইডিয়া, যেটা মনে করে যে বন্ধুদের কাছ থেকে শিখে, যে সবাই করতেছে, এভরিওয়ান ইজ ডু ইট, সবাই করতেছে, আমি কেন করবো না? ঠিক না? না, সে এটাই তো করতে পারলে বাংলাদেশে কেন বেশি আমি কথা। পারবো না, এই জিনিসটাই। হ্যাঁ, এটাই তো। এখন এটা কনসিকুয়েন্সটা কি? আমরা যখন ক্যাজুয়াল সেক্সুয়াল কালচারে দেখি ক্যাম্পাসের মধ্যে, তখন হইতেছে এখানে হুম, সোশ্যালও একটা খারাপ ইমপ্লিকেশন থাকে, আবার একটা হেলথেরও খারাপ ইমপ্লিকেশন থাকে। কে ভাবছিল বাংলাদেশে অবশ্যই। এসটিআই হবে? কে ভাবছিল সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হবে বাংলাদেশে? হয়তো এখন হয়, অভাব নাই। হ্যাঁ, অ্যাভেলেবেল হসপিটালে যান, হইতেছে, অভাব নাই। হার্পিস হইতেছে, বা মনে করেন যে এসটিডি সবকিছুই কম বেশি হইতেছে তো। হুম।
আর এখন আর মেয়েরা তো এটা সোজা কথা দেখেন, হইতেছে যে, হ্যাঁ বলেন। এখন দেখেন এখন যারা হইতেছে পজিটিভ সাইড দিয়ে কথা বলবে এই জিনিসটা, বুঝছেন না, লিবারাল যারা লিবারাল ফর্মে দিয়ে আছে, তারা মনে করবে ও দিস ইজ আ ওয়ে অফ এক্সপ্লোরেশন, এটা এক্সপ্লোর করতেছি, আমি বিভিন্ন জায়গায় দেখতেছি, আরো ভিতরে ঢুকতেছি, এটা আমার পার্সোনালি গ্রো করতেছে, আমার না সেক্সুয়াল আইডেন্টিটি, হ্যাঁ, আমার আইডেন্টিটি প্রেফারেন্সেস, আমার বাউন্ডারি বুঝাইতেছে। কিন্তু আমাদের এখানে কি দেখতে হবে, যে স্টাডিজ দেখাইতে হবে। আমি চাইলে রেফারেন্স দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু এখন রেফারেন্স দিলাম না, সময় নষ্ট হবে। রেফারেন্স আর স্টাডি আমাদের কি বলে, যে সাইকোলজি স্টুডেন্টরা প্রথমত রিগ্রেট, যে আমি এটা কেন করলাম, ইমোশনাল হার্ট, যে তারা ইমোশনালি একেবারে ডাউন হয়ে যায়, তারা কষ্ট পাইছে, ব্রেকআপ, আর কনফিউশন, যে আমি কি করবো এখন। এই কনফিউশনটা তাদের লিড করে আরো সেক্সুয়াল এনকাউন্টারে। হ্যাঁ, কেন তোরা তখন লোনলিনেস ফিল করে। আমরা হিউম্যানস অ্যাজ ন্যাচারাল, আমরা যদি আমরা দেখি, নিজেদেরও দেখি, আমরা হিউম্যানস, আমরা কিন্তু প্রাইমাল। যদি আপনি দেখেন, আমরা কিন্তু প্রাইমাল, আমরা প্রাইমাল, আমরা বাই যখন নেচার আমরা প্রাইমাল। হ্যাঁ, বাই নেচার আমরা প্রাইমাল। আমরা যখন লোনলি থাকবো, আমাদের কিছু একটা লাগবে, কিছু একটা লাগবে, খাবার হোক, কি হোক, যেটা একটা লাগবে। সো স্পেশালি এই পার্টনার এর এক্সপেকটেশন, এটা কমিটমেন্ট যে দেয় মানুষ, এটা কমিটমেন্ট না, দিস ইজ জাস্ট আ লাই। হ্যাঁ, এখানে আরেকটা লিঙ্কস থাকে কি, ফ্লিং। এখন ফ্লিং ওয়ার্ডটা যদি কেউ না জানে, ফ্লিং মানে ক্যাজুয়াল, একজনের সাথে ক্যাজুয়ালি সেক্সুয়াল ইন্টারকোর্সে মানে সেক্সুয়াল ইনভলভ ইন্টারকোর্স, করা, নিজেকে ইনভলভ করা, আর এটা ক্যাজুয়ালি ফ্রেন্ডস হয়ে গেল, মানে এক্স ফ্লিং, মানুষ বলে না টার্ম এক্স ফ্লিং। ফ্লিং হইতেছে ইটস লাইক ফর এক্সাম্পল, আমি শর্ট টার্মে বলি, একটা গার্লফ্রেন্ড যে হচ্ছে সবসময় সেক্সুয়াল নিডস এর জন্যই থাকে, আর কিছু না। এই ফ্লিং, এটা হইতেছে ইয়ে করে ফেলে, হিন্ডার করে ফেলে এই ডিপ রিলেশনশিপে। একটা মানুষের যদি একটা ভালো রিলেশনশিপও থাকে, তার মাঝে কিন্তু একটা ফিলিং আসবে, জিনিসটা নষ্ট করবে। কেন, দ্য থিং ইজ, ভালো রিলেশনশিপ, বিয়ে ছাড়া কোনো ভালো রিলেশনশিপ বলতে কোনো কিছু নাই। নাই তো, অ্যাবসলিউটলি ট্রু। এখন আপনি আমাকে একটা চিন্তা করেন, আচ্ছা সাপোজ মনে করেন যে পেয়ার বন্ডিং, মনে করেন যে পেয়ার বন্ডিং যদি কনসেপ্ট আমি এখানে যদি আনি, মনে করেন যে এখন ম্যারেজ সিস্টেম টোটালি মনে করেন যে ভাঙা যাইতেছে, মনে করেন ইজ টোটালি ব্রেকিং ডাউন রাইট নাও। এখন আপনি সোজা কথা ইউনিভার্সিটিতে গেলেন, মনে করেন যে অ্যাট দ্য এজ অফ 20-তে, বা সেখানে আপনি মনে করেন যে 2-3টা গার্লফ্রেন্ড, 4টা 5টা, অনেক ক্ষেত্রে মনে করেন যে বডি কাউন্ট 10-এর উপর, ডাবল ডিজিটের জায়গা, মানে 10-এর উপরে ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে। এখন এত পরিমাণ যখন আপনি মনে করেন যে একজনের সাথে ঘুমাবেন, আর তখন আপনি 28 বা 30-এ যায় পরে আপনি বিয়ে করবেন, আপনার যে পেয়ার বন্ডিং যে অ্যাবিলিটিটা আছে সেটা তো সেখানে ভাঙা পড়তেছে। আপনার পেয়ার বন্ডিং অ্যাবিলিটি যখন ভাঙা পড়ে, তখন আপনি যে বিয়েটা করবেন সেখানে কিন্তু আপনার বিয়েটা টিকার সম্ভাবনাও কিন্তু থাকে না। কারণ অলওয়েজ মনে করেন যে এই ক্ষেত্রে, কারণ আমি অভ্যস্ত হয়ে গেছি অনেকগুলা মানুষের সাথে ঘুমানোর, আর যখন আমি এই অভ্যস্ততা হয়ে যাব, তখন কিন্তু একটা মানুষের প্রতি আমার অ্যাট্রাকশন আমার কাজ করবে না। মেয়েদের ক্ষেত্রে আপনি এটা চিন্তা করবেন যে তারা যখন মনে করেন যে তাদের বডি কাউন্ট যদি ডাবল ডিজিট হয়, বা 5 বা 6 বা 5 ব্যাগেজ নিয়ে তারা আসে, তারা মনে করেন যে অলওয়েজ একটা নেগেটিভ ট্রমা নিয়ে আসবে, নেগেটিভ ব্যাগেজ নিয়ে আসবে, যে ছেলেরা হইতেছে অলওয়েজ এরকম। সে যখন একটা নতুন রিলেশনশিপ বা বিয়েতে যাবে, তখন সে তার পার্টনারকে অলওয়েজ কিন্তু সন্দেহের মধ্যে রাখবে, সেও তো আমার সাথে এরকম করবে, কারণ সে পাস্ট ট্রমা বা ব্যাগেজ নিয়ে কিন্তু অলরেডি আছে। তখন সে সন্দেহ জিনিসটা তাকে অলওয়েজ মনে করেন যে সেপারেশনের দিকে লিড নিবে, এই সেপারেশন এন্ড অফ দ্য ডে ডিভোর্সে লিড নিবে। সো সো এন্ড অফ দ্য ডে তার মনে করেন যে পেয়ার বন্ডিংটা অ্যাবিলিটিটা ছিল সেটা কিন্তু আর থাকলো না, কারণ সে এই ক্ষেত্রে ম্যারেজ ম্যাটেরিয়াল আর হইতে পারলো না। এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু ছেলেদের ক্ষেত্রেও, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তারা মনে করেন যে হুকআপ কালচারে লাইফ লিভ করে ইউনিভার্সিটিতে, তারপর তখন এস্টাবলিশমেন্টে গেলে, তারপর বিয়ে করলো, বিয়ে করার পর মনে করেন যে তার ওয়াইফরেও কিন্তু ঠিক মতো সে সময় দিতে পারবে না। সে হয়তো বা বিয়ে করছে একটা, কিন্তু সাইড চিক থাকবে 10টা। সে মনে করেন যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকবে অনেকগুলা, মনে করেন যে হয়তো ওয়াইফও জানলো না। ঠিক মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা।
এটা অ্যাভেলেবেল। আপনি মনে করেন যে সিচুয়েশনশিপে তো কম বেশি অনেকেই পড়তেছে বর্তমানে। আর মেয়েদের ক্ষেত্রে অনেকে খেয়াল করবেন যেটা জব সেক্টরে যারা মনে করেন যে ইউনিভার্সিটি লাইফের পর মনে করেন যে জব সেক্টরে গেছে। অনেকে দেখা যাবে যে কলিগের সাথে বিভিন্ন ট্রিপে যাইতেছে, ইয়া করতেছে বা বসের সাথে। তারা কিন্তু হঠাৎ করে দেখলো যে প্রমোশন পেয়ে গেছে। কিন্তু প্রমোশন পাওয়ার পিছনে যে এখানে কিছু একটা আছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না। ঠিক না? কারণ এখানে অবভিয়াসলি একটা ইস্যু আছে। কারণ এখানে সেক্সুয়াল কালচারটা যে ডিমোরালাইজড মনে করেন যে ইমোরাল ওয়েতে চলে যাইতেছে, এটাই কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যাইতেছে। এন্ড এখানে মেইনলি নেগেটিভ সেক্সুয়াল কালচারটা ইম্প্যাক্টফুল। এখন আপনি বলতে পারেন ইস্যুটা নিয়ে। সরি আমি একটু আচ্ছা। বেশি ডিপ কনভারসেশনে চলে গেছিলাম আপনার কথাটা শুনে। অবশ্যই এখন দেখেন মেইনলি আমি যেটা মনে করি যে সোসাইটি একেবারে ব্রোকেন হয়ে গেছে আমার ওপিনিয়নে। বিভিন্ন ইনফ্লুয়েন্সারও, প্রথমত আমরা সোশ্যাল মিডিয়ার জিনিসটা আনি, বাংলাদেশে কোনো রোল মডেল নেই কারণ। রোল মডেল আছে হুকআপ কালচারের, ভালো কাজের রোল মডেল নেই অসত্য। বাংলাদেশে। এই জিনিসটা আমার খুবই নিজেকে হার্ট করে যে হ্যাঁ, একটা জিনিস খারাপ থাকলে অ্যাটলিস্ট অপোজিটে কেউ ভালো বলবে, কিন্তু বলে না, কারো সাহস নেই, কারো সাহস নেই। সবসময় এগ্রিয়েবল আচরণ করে, মানে যাই করো সবসময় এগ্রিবেল আচরণ করে। এরকম অবস্থা। কিন্তু নেগেটিভ কনসিকুয়েন্সের সময় কিন্তু কেউ আর কাছে থাকে না। করার সময় বলে যে আগায় যায়, পরে যে এটা একটা নেগেটিভ কনসিকুয়েন্স ফেস করে ছেলে মেয়ে দুইজনেই। মনে করেন স্পেসিফিকলি মেয়েরা যখন মনে করেন যে সে প্রেগনেন্ট হয়ে যাইতেছে বা ইয়ে হইতেছে, সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু আর বন্ধু বান্ধবের সামনে পাওয়া যায় না, ফ্যামিলিরও কিন্তু সামনে পাওয়া যায় না। কিন্তু এর আগে কিন্তু বাপ মা লেলাই দিতেছে, থাকতেই পারে বয়ফ্রেন্ড থাকতেই পারে। এর আগে কিন্তু মনে করেন যে এখন এই যে বন্ধু বয়ফ্রেন্ড বান্ধব থাকে, মনে করেন যখন যে বাপ খুব মার হেল্প করছে। ইনভলভমেন্টটাও হয়ে যায়, তখন এটা কি যে কোনো প্রপার প্রিকশন বা দেখা, ঠিক আছে সবকিছু ওরা বাজে হুকআপ কালচারে আছে, ঠিক আছে ভাই। যারা চুরি করে, হ্যাঁ যারা চুরি করে, একটা ব্যাংকের থেকে একটা মানুষ চুরি করলেও প্রপার প্রিকশন নেবে না? প্রপার অবভিয়াসলি প্রিকশন না নিয়ে এগুলো কলেজ স্টুডেন্ট, এটা এদের ফাইনাল দিয়ে হইতেছে কি হয়, যেটা কমপ্লিট করা হয় কি, যে কোনো প্রপার প্রিকশন না নিয়ে এদের এসটিআই হয়ে যায়, এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, আর আনইনটেন্ডেড প্রেগনেন্সি। চায়না প্রেগনেন্ট হয়ে যায়, ছেড়ে দেয়, পরে মেয়ের মা বাবার সাথে থাকতে হয়। একটা জিনিস যেটা বা মোটামুটি হইতেছে বাংলাদেশে ভালো, মনে করেন যে গর্ভপাতের মনে করেন যে প্রিম্যাচিউর বাচ্চা পাওয়া যায় ডাস্টবিনে অনেক ক্ষেত্রে। বাংলাদেশে এটা খুব কমন। ইয়েস। হ্যাঁ, আপনি হয়তোবা খেয়াল করছেন বাংলাদেশে প্রায় এটা নিউজে আমি দেখা অনেকবার যায়। শুনছি, ছোটবেলা থেকে আমি বড় হইতে হইতে শুনছি এই বিষয় নিয়ে। এখন এগুলো অ্যাভেলেবেল নিউজ, মনে করেন যে ডাস্টবিনে বাচ্চা পাওয়া গেছে, হ্যান ত্যান বিভিন্ন কত কিছু। আমরা হইতেছে মেইনলি এখন টপিকে যেটা চলে যাই যে অ্যাবর্শনের ব্যাপারে। অ্যাবর্শনের মরাল পার্সপেক্টিভ, লিগ্যাল পার্সপেক্টিভ আর হেলথ পার্সপেক্টিভ, এই তিনটে পার্সপেক্টিভ আমি ধরে নিয়ে আসবো। একটা ডিরেক্ট আউটকাম যেটা, যে বেশি সেক্সুয়াল অ্যাক্টিভিটি ইনক্রিজ হইলে যেটা হয়, এটা হইতেছে বেশিরভাগ হইতেছে আনম্যারিড পিপলের মধ্যে। হ্যাঁ, এখন সিঙ্গেল। অ্যাবর্শন আপনি জীবনেও বলতে পারবেন না যে যারা ম্যারিড তাদের মধ্যে হয়। স্ট্যাটিস্টিক্স, ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স, বড় বড় দেশ, ইভেন বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স ও বলতেছে এগুলো আনম্যারিড পিপলের মধ্যে হয়। এখন এগুলোর আনইনটেন্ডেড প্রেগন্যান্সি আর সোসাইটি এগুলো কেমনে হ্যান্ডেল করে, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো ফার্দার। কারণ এই জিনিসটা আবার আনে কি যে অ্যাবর্শনের টপিকটা মডার্ন সেক্সুয়াল কালচারের সাথে কেমনে রিলেশন আছে এটার। কেন অ্যাবর্শন এটা কিন্তু আগের টার্মিনোলজি, কিন্তু এটা এখন এটা আরো রিফাইন হয়েছে, এনহান্স হয়েছে বিভিন্ন অ্যাবর্শনে। মানে এটা একটা রিচুয়ালিস্টিক একটা মাইন্ড আছে, এটা নিয়ে আমাদের হেকায়া ভাই উনি এটা নিয়ে ফার্দার কন্টিনিউ করবে। এখন আমি মেইনলি আইডিয়াটা দিই। অ্যাবর্শন হচ্ছে যখন প্রিম্যাচিউর সেক্স যখন করা হয়, তারপর যখন যে ফিমেল সে হইতেছে কনসিভ করে ফেলে বাচ্চাটা, পরে সে ওইটা আবারকে অ্যাবর্ট করে, ওটাকে ফেলে দেয়, ওটাকে ডিনাই করে, ওটাকে রিজেক্ট করে। তুমি একটা লাইফকে রিজেক্ট করতেছে, এটা প্রো লাইফের একটা বিষয় নিয়ে আনতেছে, হ্যাঁ না, যে
অফকোর্স সবাই প্রো লাইফ হইতে হবে, তুমি হিউম্যান, তোমার স্পিসিস এক, তোমার প্রো লাইফ হইতে হবে, কিন্তু এটা আমাদের বাংলাদেশের মানুষ তো আর বুঝবে না, ওদের আইডিয়া নেই এটা নিয়ে, সো এটা নিয়ে বলেও লাভ নেই। এখন এই যে টার্মিনেশন অফ আ প্রেগনেন্সি, যে তুমি তোমার প্রেগনেন্সি টার্মিনেট করে ফেলতে পারো, তুমি তোমার নিজের বাচ্চাকে তুমি হয়তো ডাস্টবিনে ফেলাই দিতেছো, হ্যাঁ, এটার আমরা যদি মোরাল আর রিলিজিয়াস পার্সপেক্টিভ মেইনলি দেখি, তাইলে এটা হচ্ছে পুরো প্রোহিবিশন। প্রথমত কেন কোরআনের প্রসঙ্গে একটা আয়াতের কথা মনে একটা কোরআনে প্রসঙ্গে একটা আয়াত আছে, মানে তোমরা তোমাদের বাচ্চাদেরকে মনে করেন যে পভার্টির ভয়ে হত্যা করো না, বা দারিদ্রতার ভয়ে হত্যা না করার কথা। এখানে দারিদ্রতার কথাটা ইনক্লুড করলো, কিন্তু এখানে যে বর্ডার পার্সপেক্টিভ সেখানে কিন্তু কোরআনে আল্লাহ বুঝাই দিছে, মানে কেন অ্যাবর্শন কিন্তু মানুষ করে দারিদ্রতার জন্যই বেশিরভাগ, বাই দ্য ওয়ে বেশিরভাগ তো মানে বিভিন্ন কালচার যদি দেখি দারিদ্রতার জন্যই, কিন্তু শেমের ইস্যুগুলাও আছে এখানে। বাংলাদেশের কালচারে মনে করেন যে একটা মেয়ে যখন মনে করেন ইলিসিট সেক্সুয়াল রিলেশনশিপে জড়ায় যায়, তখন তারা মনে করেন যে অ্যাবর্শনের দিকে ধাবিত হয় মেইনলি, কারণ সবাই জানাজানি। কারণ বাংলাদেশে একটা জিনিস আছে যে লোকে কি ভাববে এটা নিয়ে খুব চিন্তা করে তারা, কিন্তু কর্মকাণ্ড করার আগে তারা 10 বার চিন্তা করে না। এখন মনে করেন যে আপনি একটা ঘটনা ঘটাই দিচ্ছেন, কিন্তু আপনি এটার কনসিকুয়েন্সেস কি এটা আপনি চিন্তা করলেন না, কারণ এটা কি হইতে পারে ওইটা চিন্তা করলেন না। সো রেজাল্ট অলওয়েজ আপনার নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট পড়বে। এখন আমি কোরআনের আয়াতটা প্রসঙ্গগতভাবে কোরআনের আয়াতটা আনলাম, কারণ হইতেছে যে জিনিসটা এখানে আয়াতটা জাস্টিফাই, কারণ আল্লাহ স্পষ্টভাবে বলছে তোমাদের দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা না করার কথা, এটা বলছে। আরেকটা জিনিস যেটা ইসলামিক স্কলাররা বলে, অ্যাবর্শন কিন্তু একটা মার লাইফ অনেক রিস্কে রাখে, হ্যাঁ, যে এই প্রথম আর্লি স্টেজে যে 120 দিনের আগে, 120 দিনের জেস্টেশনের আগে এটা খুবই রিস্কি অ্যাবর্শন। ইভেন আদার রিলিজিয়ন তারাও অ্যাবর্শন নিয়ে অনেক কথা বলতেছে, তাদের স্কলাররা বিভিন্ন জিনিস কথা বলতেছে, কিন্তু অবশ্যই প্রত্যেকটা রিলিজিয়নের মধ্যে লিবারাল সো কল রিলিজিয়াস পিপল, লিবারাল বিলিভার্স, হ্যাঁ, তারা সেকুলার ভিউ পয়েন্ট নিয়ে আসে যে ওয়েমেনের রাইট আছে চুজ করার জন্য তাদের বডি নিয়ে, হ্যাঁ, তারা যা ইচ্ছা তাই করবে, এটা তাদের বিষয় না। ওকে, একটা কনসেপ্ট নিয়ে আসে, মানে সো কল ফেমিনিস্টরা, মানে ফেমিনিস্টরা তো মনে করেন যে মেইনলি থার্ড এন্ড ফোর্থ ফেমিনিস্ট, এই ক্ষেত্রে তারা স্ট্রংলি এই জিনিসটা বিশ্বাস করে যে সন্তান হইতেছে যে মেয়েদের জন্য বাধা। না না, একটা জিনিস আমি জাস্ট করার জন্য আপনাকে কারেক্ট করার জন্য, কেন এটা কন্ট্রোভার্সিয়াল টপিক, প্রো লাইফ না প্রো চয়েস। প্রো লাইফ হইতেছে তুমি যখন প্রো লাইফ এন্ড প্রো চয়েস, এখানে প্রো চয়েস যেটা সেটা হইতেছে যে ফেমিনিস্টরা মেইনলি করে, মানে আমরা করি প্রো লাইফ মাই চয়েস জিনিসটা, কনসেপ্টটা ঠিক না। হ্যাঁ, এখন মেইনলি হইতেছে বিষয়টা হচ্ছে তুমি প্রো চয়েস যখন হবা, তুমি প্রথমত বোকা হইতেছো, হ্যাঁ, কেন তুমি যে বলতেছো তোমার চয়েস, তুমি ইগনোরেন্ট হইতেছো, তুমি পুরো সোসাইটাল আর তোমার নিজের অ্যানালজি নিয়ে তুমি ইগনোরেন্ট হইতেছো। একটা জিনিস দেখবেন, দাঁড়ান, এখানে এই কনসেপ্টটা কিন্তু স্ট্রংলি ইউনিভার্সিটি স্টুডেন্টরা স্ট্রংলি ফলো করে, মনে করেন যে আমার চয়েস আছে। এখন মনে করেন অ্যাক্টিভলি তারা করে যে মনে করেন আমার চয়েস, আমি আমার বাচ্চা রাখবো নাকি রাখবো না, মাইরা ফেলবো, হ্যান ত্যান, আমার সেক্সুয়াল লাইফ, আমার সেক্সুয়াল লিবারেশন, ভংচুং অনেক কিছু। এখন এই জিনিসটা আমি এখন করে দিই, এখন মেইনলি অ্যাবর্শনের জিনিসটা যে আনইনটেন্ডেড প্রেগন্যান্সি আর সোসাইটি কেমনে হ্যান্ডেল করে। যখন আমরা রিলিজিয়াস পার্সপেক্টিভ দেখবো, এটাতে আমরা কথা বলে ফেলছি, পরে আবার এটা লিবারাল সেক্টর নিয়ে কথা বলছি, সেকুলার সেক্টর যেটা রিলেশন আছে লিবারাল সেক্টরের সাথে। আর আমরা যদি লিগ্যাল পার্সপেক্টিভে কথা বলবো, আমরা এটা ব্রডার গ্লোবাল পার্সপেক্টিভে কথা আমি বলবো। অ্যাবর্শনের যে লজ গ্লোবালি বেশিরভাগ ওয়েস্টার্ন কান্ট্রিদের মধ্যে এরা হইতেছে জিনিসটা লিগালাইজ করে ফেলছে, যে আর্লি স্টেজ অফ প্রেগনেন্সির মধ্যে তারা হইতেছে 20 উইকের মধ্যে, এটা আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি, ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে তুমি অ্যাবর্শন করতে পারো। এটা বিভিন্ন জায়গায় করে দিছে, বাট ইউএসএ তে এটা স্টেটের উপর ডিপেন্ড করে। এখন আরো কনজারভেটিভ হইতেছে সবাই এটা নিয়ে ট্রাম্প আসার পর। এখন এগুলো ল যে মডার্নাইজেশন করছে যে সেক্সুয়াল নর্মস আর ওমেন রাইটস মুভমেন্টের, এটা কমপ্লিটলি বুলশিট আমার মনে হয়। আর ওইটার কন্ট্রাস্টে আমি আরেকটা জিনিস যেটা বলবো হইতেছে যে এই যে অ্যান্টি অ্যাবর্শন ল, এগুলা বলে যে এটা অ্যালাউ করে যে একটা মাকে সেভ করা, কিন্তু নট এট অল, হ্যাঁ, নট এট অল। কেন অ্যান্টি অ্যাবর্শন ল
কি কখনো এস্টাবলিশ করা যাবে যদি ফর্নিকেশন অ্যালাউড থাকে? বলেন। অবভিয়াসলি নট। এইটাই তো লুপহোল। এটা সবচেয়ে বড় লুপহোল যেটা বুঝে না। আর এই লুপহোলটার অ্যাডভান্টেজ আমাদের বাংলাদেশে আছে কেন? আমরা বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, তাও তারা অ্যাডভান্টেজ নেবে না। নট রিয়েলি, বাংলাদেশ এখনো সেকুলার, মানে কনস্টিটিউশনাল সেকুলার কান্ট্রি, কিন্তু বাংলাদেশের মানুষের তো একটা আইডিয়া আছে যে জিনিসটা খারাপ, ওয়েস্টার্নে তো নাই। তো ওদের একটা এথিক্যাল অ্যাডভান্টেজ আছে, তারা ইগনোরেন্ট হয়ে জিনিসটা মানবে না। কিন্তু ওয়েস্টার্ন সোসাইটি তো ছিল ক্রিশ্চিয়ান বিলিফ, মানুষজন অ্যাকচুয়ালি অনেক কনজারভেটিভ ছিল আগে। এখনকার যেগুলো ইসলামিক কান্ট্রি আছে তাদের চেয়েও বেশি কনজারভেটিভ ছিল। কিন্তু 21st সেঞ্চুরি ওয়ার্ল্ড ওয়ারের পর মানুষের ওই যে একটা লোনলিনেস, মানে রেবেলিয়াস, শয়তান যেমন রেবেলিয়াস ছিল না গডের সাথে, এত সাফারিং দেখার পর রেবেলিয়াস হয়ে গেছে, মানুষের হোপ চলে গেছে। এই জন্য মেইনলি মানুষের ইয়েটা চলে গেছে যে এই ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 আর বিভিন্ন যে ওয়ার আছে এগুলোর সাথে কিন্তু মানুষের সাইকোলজিক্যাল একটা এফেক্ট আছে ওভারঅল ওয়েস্টার্ন সোসাইটিতে। কেন তারা আপনি যদি দেখেন তাদের পার্সপেক্টিভটা কি, এত যুদ্ধ এত কিছু কেন, গড সাফারিং কেন দিল? তো তারা বেশিরভাগ এইথিস্ট একটা কথা বলে প্রবলেম অফ ইভিল, যে প্রবলেম অফ ইভিল ডিসপ্রুভ করতে পারে গড। তারা মনে করে যে গড এত অমনিসিয়েন্ট, অমনিপোটেন্ট, মানে অমনিসিয়েন্ট মানে সবকিছু জানে, অমনিপোটেন্ট মানে সর্বশক্তিশালী, আর আর অমনি বেনেভোলেন্ট এটা মানে সবচেয়ে ভালো। তো এই তিনটা পয়েন্ট, এটাকে আমরা বলি ইনকনসিস্টেন্ট ট্রায়াড এথিয়েস্টিক পয়েন্ট অফ ভিউতে। এই ইনকনসিস্টেন্ট ট্রায়াড আমাদের মেইনলি যেটা বলে যে এই তিনটা ক্যাটাগরি যদি গডের অ্যাট্রিবিউট থাকে তাহলে এটা গডের ডিসপ্রুভ করে। এই সোসাইটাল এথিয়েস্টিক ভিউ পয়েন্টটা যেটা এভলিউশন কেও আনে, আজকালকার আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষ এভলিউশনেও বিশ্বাস করে, এভলিউশনেও বিশ্বাস করে উইদাউট কোনো কিছু জানা বাদে। সো ওয়েস্টার্ন মিডিয়া বায়াস বাংলাদেশে প্রচন্ড এফেক্ট করতেছে মেইনলি, যেটা আমাদের এখন যেটা আমি নিয়ে কথা বলতেছি ওইটা লিগাল পার্সপেক্টিভে আসতেছে। আর আমরা যখন ইন কন্ট্রাস্ট অন্য দেশগুলোর কথা যখন বলি তখন একটা লিগাল ডাইনামিক আছে আপনি রো ভার্সেস ওয়েড এর ব্যাপারে তো জানেন? হ্যাঁ বলেন। রো ভার্সেস ওয়েড, সো রো ভার্সেস ওয়েড হইতেছে একটা লিগাল কেস অ্যাবর্শনের ব্যাপারে, মেইনলি এটা 1973 তে হয়েছিল। এটা রিসেন্টলি যখন বাইডেন ক্ষমতায় ছিল তখন এটা একটা রিভার্সাল প্রেসিডেন্ট হয়েছিল 2022 সালে, যে ইন্ডিভিজুয়াল স্টেটরা তারা রো ভার্সেস ওয়েড কে ধরে তারা কনজারভেটিজম কে চাপ দিয়ে টেক্সাসে এটা রিভার্স করা হয়েছে, এখন আবার অ্যাবর্শন ইলিগাল হয়েছে ওই লটা। এটা মানে লিবারালিজম জাস্ট অ্যাক্টিভ করা হয়েছিল বিভিন্ন স্টেটে, যেগুলো সাদার্ন স্টেটে সবসময় কনজারভেটিজম ছিল। এখন এখানে লিবারালদের কিন্তু একটা মানে তারা অলওয়েজ সেম যুক্তি দেয়, মানে এখানে যে এটা যদি ইলিগাল করা হয় তাহলে তো আন্ডারগ্রাউন্ড অ্যাবর্শন ক্লিনিকের সংখ্যা আবার বাইরে যাবে, এই কারণে এটা লিগাল রাখা ভালো। এটা মানে লেম লজিক তারা অলওয়েজ দেয়, মানে ইউএসএ তে মেইনলি মোস্ট অফ দ্য কেসেস তারা এই ধরনের লজিক যখন দেয় ইট doesn't necessarily make sense। মানে সোজা কথা হইতেছে যে এটা মেক সেন্স করে না কেন, সবাই কি দোষ দিবে? আচ্ছা এখন বিষয়টা সিম্পল, আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি যে যেটা আমাদের হিকায়া ভাই উনি যেটা মেইনলি বলছে যে ধরেন একটা শপ, একটা সুপার শপ, একটা সুপার শপে এক ধরনের ড্রাগ হইতেছে ইলিগাল করা হয়েছে। যে ফর এক্সাম্পল আমরা বললাম প্যারাসিটামল ইলিগাল করা হয়েছে। প্যারাসিটামল যখন ইলিগাল করা হবে অবশ্যই ওইটা একটা ব্ল্যাক মার্কেট ওটা শুরু হবে, কিন্তু ওই ব্ল্যাক মার্কেট এত সিগনিফিকেন্স রাখবে না ওইটার জন্য, কেন মানুষ ওইটাই কোপ করে ফেলবে, মানুষজন নরমালি নিয়ে নিবে। সুন্দর কথা বলছেন, এখানে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। এখানে আরেকটা উদাহরণ অ্যাড করা যায়, মনে করেন যে সাপোজ মনে করেন যে ফেন্সিডিল আর ইয়াবা তো ইলিগাল, ঠিক না? এটা যদি এখন লিগাল করে দেওয়া হয় বাংলাদেশের পার্সপেক্টিভে, এটা মনে করেন যে এটা এটার কনজিউমার কি বৃদ্ধি পাবে নাকি কমবে? মানে মানুষ কমে যাবে, এটা কনজিউমিং মানে
এসেনশিয়ালি কনজিউমিং কমে যাবে। না, যদি আপনি সোজা কথা কিভাবে কনজিউমিং কমে যায়? এখন যদি আমি ইয়াবা লিগ্যাল করে দিই, এখন তো ইলিগাল আছে, ঠিক না? আমি যদি এটা লিগ্যাল করি ইয়াবা, এটা কি মানুষ কনজিউম আরো বেশি করবে না? তা তো সবাই মনে করেন যে ইজিলি প্রেসক্রাইবড ওয়েতে মনে করেন যে ফার্মেসিতে গেলে ইয়াবা পাইতেছে, তাহলে এটা কনজিউম কমবে কিভাবে? কনজিউম তো বাইরে যায়। কনজিউম এসেনশিয়ালি কমবে, ধরেন 5 থেকে 10 বছর পর এটা কনজিউমশন কমে যাবে। কেন? এই যখন আমরা একটা ড্রাগ আমরা যখন লিগ্যাল করে দিই, ফর এক্সাম্পল সান ফ্রান্সিসকো বিভিন্ন জায়গায় তারা যখন একটা ড্রাগ লিগ্যাল করে, প্রথম 1 থেকে 2 বছরের মধ্যে এটা যে পিক সময়টা থাকে, পরে ওই ড্রাগের অল্টারনেটিভ বের করে ফেলা হয়, আর ওই ড্রাগ হইতেছে আর কি ইউজ করে না। সো এটাই ইয়ে হয়, যেটা হবে হইতেছে অবশ্যই এটার বৃদ্ধি পাবে, কিন্তু এটার ইনিশিয়াল হইতেছে ডিক্লাইনটা হয়ে যাবে, আর আরো খারাপ ড্রাগ এটার থেকে বের করা হবে। কেন? এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ টু ওপেন দ্য গেটস অফ হেল, বুঝছেন? তার জিনিসটা এন্ড অফ দ্য ডে সোজা কথা হইতেছে আমার এখানে ইয়াবাও চালু থাকলো আর অন্য এক্সট্রা ড্রাগ গুলা মেথাফেটামিন, আমি যখন ফেন্সিডিল চালু করতেছি তখন আমার অন্য এক্সট্রা ড্রাগ চালু করার চান্সেস আরো বেশি গেছে, 100% বেশি গেছে। কেন? মানুষজন তখন কোশ্চেন করবে, আবার ওইটাও বাড়তেছে, এখন অনেক কিছু আমার বৃদ্ধি পাইতেছে। আমি মনে করেন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি এখানে যদি বলি জিনিসটা, এখন আমার সোজা কথা হচ্ছে যে লিগ্যাল করি, আমি মনে করেন যে ফেন্সিডিল লিগ্যাল করে দিলাম, ইয়াবা লিগ্যাল করে দিলাম, মনে করেন যে সবকিছু লিগ্যাল করে দিলাম, এখানে অ্যাবর্শন মেইন টপিকটা তো অ্যাবর্শন, আর আমি যদি অ্যাবর্শন লিগ্যালাইজ করে দিই মেইনলি টপিকটা, এখন যদি মনে করেন যে অ্যাবর্শন লিগ্যালাইজ করে দিই, তাহলে মনে করেন যে এখন ইজিলি মানুষ কিন্তু মনে করেন যে অ্যাক্সেস পাইতেছে অ্যাবর্শন করার জন্য, ইউএস এর পার্সপেক্টিভে আমি বলি, কারণ তারা যখন ইজিলি পাইতেছে মনে করেন যে অ্যাক্সেস, তারা কিন্তু অ্যাবর্শনের দিকে ধাবিত হইতেছে, মেয়েরা মনে করেন যে ইজিলি যে অ্যাবর্শন করে ফেলতেছে। এখন অ্যাবর্শন লিগ্যাল এখন আবু আপনার পয়েন্ট আমি একটা কথা বলবো, এখানে আমার শেষ হয়নি মেইনলি, এখন যখন অ্যাবর্শনটা ক্লিনিকটা লিগালাইজ করা হয় বা লিগাল থাকে, ইজিলি অ্যাক্সেস থাকে, তখন মনে করেন যে মানুষের একটা থট প্রসেস মনে করেন যে এখানে কাজ করে, মানে শয়তান আসে গোতায় অনেকটা, যে অ্যাবর্শন যেহেতু লিগাল, তাহলে আমি ইজিলি ফর্নিকেটিং বা মনে করেন যে ইলিসিট সেক্সুয়াল রিলেশনে আমি যাইতে পারবো, কারণ এটা লিগাল। কিন্তু এটা যদি ইলিগাল করে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা মেয়ে বলেন ছেলে বলেন, সে কিন্তু 10 বার চিন্তা করবে যে আমি যদি এই রিলেশনশিপে যাই তাহলে আমি তো প্রেগনেন্ট হইতে পারি। এখন আমি অ্যাবর্শন করার সিচুয়েশন হলে আমার আন্ডারগ্রাউন্ড ক্লিনিকে যাইতে হবে, সেটা আবার ইলিগাল, এখানে ধরা খাইলে আবার আমার চার্জ করা হবে। এখন জিনিসটা থট প্রসেসটা কিন্তু এইভাবে কাজ করে, আমার বুঝতে হবে জিনিসটা। এখন লিগ্যাল করলে অ্যাক্সেসটা কিন্তু বাইরে যায় আরো, তখন জিনিসটা কিন্তু একটা নেগেটিভ কনসিকুয়েন্সেস আছে, কারণ আমি যদি একটা জিনিস ইজি করে দিই, একটা খারাপ জিনিস যখন ইজি করে দিই, সেটা কিন্তু বৃদ্ধি পায়, আরো ওই খারাপ কাজটাও কিন্তু বৃদ্ধি পায়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি এখানে কি বুঝাইতেছি অবভিয়াসলি আপনার বোঝার কথা। অফকোর্স আমি আপনার জিনিসটা হইতেছে, এখন আমি যেটা আমাদের আবু আল হিকায়া ভাই ওটা খুবই একটা ওয়ান্ডারফুল পয়েন্ট দিচ্ছে, অ্যামেজিং পয়েন্ট। আর এই পয়েন্টটা হইতেছে মেইনলি যে ইভ্যালুয়েশনটা কি, যে আমি একটা খারাপ কাজ যখন শুরু করব, তখন ওই জিনিসটা আমি আরো ইনভলভ করতে চাবো। আমাদের হিউম্যানদের টেন্ডেন্সি এটা, কেন আমাদের অনেকটা হইতেছে মানে ম্যানুফ্যাকচারিং এর একটা টেন্ডেন্সি, যখন একটা বিজনেস একটা কোয়ালিটি প্রোডাক্ট যখন ইয়ে করবে, সেই কোয়ালিটি চেক দিবে তার ওইটার উপর যে ওইটা কেমনে বেটার করা যায়। সো ওইটাই করবে, যে অ্যাবর্শনের এক্সাম্পলটা ধরে মানুষজন বিভিন্ন আদার যেগুলো ইলিগাল জিনিস ওগুলো লিগাল করতে চাবে। আর যখন আর যত জিনিস লিগাল যত জিনিস ইলিগাল করা হবে, তত জিনিস যত লিগাল জিনিস ইলিগাল করা হবে, তত আবার ইলিগাল করা হবে। এই জিনিসটা আমি আপনাকে কেমনে বোঝাই, ফর এক্সাম্পল বিভিন্ন স্টেটে, যেগুলো স্টেটে হইতেছে বিভিন্ন ড্রাগস লিগাল করা হয়েছে, ইনিশিয়ালি এগুলো ব্যান করে দেয়া হয়েছে। কেন? ওরা দেখছে যে মানে পুরো সিটিটা হইতেছে আনস্টেবল হয়ে গেছে, পুরো আনস্টেবল হয়ে গেছে। এখানে একটা অনেকে এই তথ্যটা অনেকে জানে না, মনে করেন যে অ্যাবর্শন ক্লিনিক বা অ্যাবর্শন লিগাল করার আরেকটা রিজন আছে, ওইখানে যে বাচ্চাগুলাকে মনে করেন যে মনে করেন যে বিফোর মনে করেন যে প্রিনাটাল পিরিয়ডে বাচ্চাদের মনে করেন যে যখন অ্যাবর্ট করা হয়, বাচ্চাগুলা কিন্তু সোজা কথা এক্সপেরিমেন্ট হিসেবে ইউজ হয় মেইন বিভিন্ন ক্ষেত্রে। যেমন আপনি বোন ম্যারো মনে করেন যে
বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বলেন বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বলেন, এগুলো কিন্তু এইসব বাচ্চাদের উপরে করা হয়, বোন ম্যারো অ্যাবর্টেড চাইল্ডদের ট্রান্সপ্ল্যান্ট উপরে। প্লাস আবার আরেকটা জিনিস যেটা করা হইতেছে বাচ্চাদের, যে যখন নতুন বাচ্চা হয় তো তাদের হুম, ব্লাড কিন্তু অনেক পিউরিফাইড থাকে, 100% অবশ্যই। পিউরিফাইড থাকে নর্মাল হুম, মানুষের থেকে। তো ওই ব্লাডটাও কিন্তু নেওয়া হয়। যারা হুম, ক্যান্সার পেশেন্টস আছে, যারা হইতেছে হাই প্রোফাইল ডোনার আছে, তারা কিন্তু মিলে হুম। জিনিসটা ইয়ে করে। আর আরেকটা এটা পয়েন্ট কিন্তু যেটা আমি অনেক বড় আনলামই না, একটা বিজনেস। মনে করেন যে হ্যাঁ, অ্যাবর্টেড বাচ্চার মাধ্যমে অনেক বড় ধরনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলেন, হসপিটাল বলেন, বিভিন্ন ক্লিনিক বলেন, তারা বড়সড় কিন্তু বিজনেস করতেছে। এজন্য তারা সাধারণত অ্যাবর্শন বন্ধ করে না। এটা মনে করেন যে অনেকটা কি জানি চাইল্ড স্যাক্রিফাইসের মতো এই ক্লিনিকগুলা। এটা অনেকে আমরা বুঝি না। ওয়েস্টার্ন অনেকজন আমার সোসাইটিতে এভাবে ট্রাস্ট যে মি, চাইল্ড স্যাক্রিফাইস করে অনেকটা, যেটা মনে করেন যে আমরা তো আমি যদি এখানে যদি কিলিং মনে করেন যে তারা তো এটাকে মনে করেন যে অ্যাবর্শন কিলিং হিসেবে ধরে না। আমরা যদি এই জিনিসটাও যদি ইনক্লুড করি যে এইসব অ্যাবর্টেড চাইল্ডের কিলিং হিসেবে, তাহলে দেখা যাবে যে হোমোসাইড রেট বা মনে করেন যে কি মনে করেন যে রেট মানে স্কাই স্কাইরকেট রকেট হয়ে যাবে, অনেকটা, মনে স্কাইরকেট করেন হয়ে যাবে। বাচ্চাকে খুন করাই বলা যাইতে পারে এটা। এখানে মনে করেন যে এখন এই এখানে জিনিসটা আপনি আরেকটা পয়েন্ট চিন্তা করতে আছে, পারেন। এখানে ভাই আপনি শেষ করে দেন, আমি না, এখানে সরি মনে ফর করেন যে ইন্টারাপ্শন। আপনি ইউজেনিকের প্রসঙ্গ অনেক মনে করেন ওয়েস্টার্ন সোসাইটিতে মনে করেন যে হিটলারের ইউজেনিক প্রসঙ্গ আনে বা বিভিন্ন ইস্যুগুলো আনে, কিন্তু এই জিনিসগুলা কি তারা মনে করেন যে এই জিনিসগুলা কিন্তু তারা কখনো এক্সপোজ করে না, যে অ্যাবর্শন ক্লিনিকরা বাচ্চাদের উপরে যে মানে অ্যাবর্টেড বাচ্চাদের উপরে যেভাবে তারা এক্সপেরিমেন্ট করে বিভিন্ন ওষুধ টষুধ হ্যান ত্যান বিভিন্ন জিনিস ল্যাব টেস্টিং এর মাধ্যমে প্রডিউস করে, সেটা যে মনে করেন এথিক্যালি যে কতটা খারাপ। আমি জানি না আপনি এটা এথিক্যালি খারাপ হিসেবে নেন না কি নেন না, কিন্তু আমি পার্সোনালি এটা অবশ্যই এথিক্যালি অনেক খারাপ হিসেবে নেই। আমি এ থেকে আমি বলছি এগুলো বুলশিট, এগুলো অ্যাবসলিউট বুলশিট। এটা হইতেছে আমার হুম, পার্সপেক্টিভ এটার মধ্যে। এখন হুম, মেইনলি হইতেছে অ্যাবর্শনে আমরা যদি লাইক হেলথ ইমপ্লিকেশনস এর মধ্যেও দেখি খুবই ডিসগাস্টিং জিনিসপত্র করা যায়। যেরকম ফর এক্সাম্পল যারা অ্যাবর্শন করে মেইনলি হইতেছে যারা প্রচন্ড লিবারালিস্টিক মাইন্ডসেট ইয়ে করে, মহিলারা তাদের নিজেদের প্লেসেন্টা খাইতেছে। এটা কেমন? যে প্রোটিন নেয়ার জন্য। দিস ইজ টোটালি বুলশিট। তুমি কি প্রোটিন এটা নরমালিও নিতে এটা পারো? এটা এটা চায়না, আমি যতটুকু জানি এটা চায়নাতে খুব স্ট্রংলি হইতো আগে, এখন ইউরোপে খুব নরমাল হয়ে যেতেছে। এটা খুবই একটা কালচার, এটা অনেকে জানে না, নিজস্ব প্লেসেন্টা তারা রান্না করে খায়। এটা কোন কোন ধরনের ক্যানিবালিস্টিক থট মনে করেন যে আমি জানি না এটা কি বলবো, মনে করেন যে এটা মানে ক্যানিবালিস্টিক মাইন্ডসেট নাকি মানে পাগলামি কি বলবো, নিজের প্লেসেন্টা মনে করেন নিজের বাচ্চার অ্যাবর্টেড বাচ্চার প্লেসেন্টা সে খাইতেছে রান্না কইরা, মানে কোন লেভেলে ডিসগাস্টিং, সেও কোন মানে লেভেলে বাচ্চা ডিসগাস্টিং মারছেও, এটা বাচ্চা অ্যাকচুয়ালি। খাইছেও। হ্যাঁ, আর বাচ্চা আরো বলেন। মারছেও, বাচ্চা খাইছেও। হ্যাঁ, প্লেসেন্টা খাইতেছে তো, রান্না করে খাইতেছে। ওইটাই, এটা বাচ্চাটা ইউটিউবে মারছেও, সার্চ দিলেই খাইবেও। মানে এটা ইউটিউবে কি? সার্চ দিলেই পাওয়া যায়, হাউ টু কুক প্লেসেন্টা বা দেখেন হ্যান এখন ত্যান। ভাইস, বিবিসি বিভিন্ন ওরা ডকুমেন্টারি আছে, আপনারা সার্চ দিতে পারেন, দেখতে পারেন। আরেকটা নরমালাইজ করতেছে এরা আরো উল্টা, মানে জিনিসটা স্বাভাবিক করেন। এখনো তো মনে করেন এইসব জিনিসগুলো আমাদের দেশে এলিয়েন, কিন্তু 2 দিন পর তো এটা যদি আবার মনে করেন যে নর্মাল হয়ে যায়, এখানে এসে এক্সেস শুরু করে দেয়, আমরাও যদি শুরু করে দিই পাগলামি, তাহলে কি হবে? না, মনে করেন নাথিং ইজ ইম্পসিবল, রাইট? কারণ আমরা তো সোজা কথা হইতেছে মানে কোকোনাটের মতো আচরণ শুরু করছি, যা দেখি সেটাই ফলো করা শুরু করে, যে যার ইনফেরিয়র কমপ্লেক্সিটি অনেকটা কাজ একটা করে। সার্ভে বাংলাদেশে করা ইউরোসেন্ট্রিক হয়েছিল। মনে করেন ইউরোসেন্ট্রিজম কাজ করে সাউথ এশিয়ানদের মধ্যে এই ক্ষেত্রে। এখন আমি মেইনলি, যেহেতু আমরা অ্যাবর্শনের টপিকটা শেষ করছি, এখন আমরা হুম, বাংলাদেশ ফোকাসে চলে যাব, যে হুম, ইউনিভার্সিটি বিহেভিয়ার আর অ্যাবর্শন অ্যাটিটিউডে। কারণ বাংলাদেশে যেগুলা, যেহেতু যতটুক হইলেও কনজারভেটিভ কালচারাল এখন আছে, একটু হইলেও আছে, কিন্তু তাও ওইটাও লিবারালিস্টিক মাইন্ডসেট নিয়ে নিতেছে প্রিম্যারিটাল হুম, সেক্সের বিষয় নিয়ে। এখন আম এই যে গ্লোবাল ইনফ্লুয়েন্স, এটা হইতেছে একটা ইনরুট করে ফেলছে আমাদের ইউথের মধ্যে মেইনলি। এখন হুম, ইউনিভার্সিটির কথা যখন বলি, স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটি আর আরবান ইনস্টিটিউশনে কিন্তু এগুলো হইতেছে। এটা এমার্জিং কুল কিড কালচার যেটা আমরা বলতেছি, এটা হইতেছে। এখন তারা they tend to emulate ওয়েস্টার্ন লাইফস্টাইল, তারা ওয়েস্টার্ন লাইফস্টাইল এমুলেট করতে চায়।
আর তারা অনেক ওপেনলি ডেট করতেছে, সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে, যেটা কইলাম ডেটিং অ্যাপের কথা বললাম, নতুন মানুষকে সাথে মিট করতেছে, তারা বাউন্ডারিজ পুশ করতেছে, মানে অ্যাক্টিং ওরা মানে অ্যাডাল্ট স্টার বিডিএসএম করতেছে নাউজুবিল্লাহ, এমন বিহেভিয়ার। আর পাবলিকলি এগুলা বিহেভিয়ার কিন্তু বাংলাদেশে কন্ডেম করা হয়, ক্রিটিসাইজ করা হয়। গ্ল্যামারাইজ করা হইতেছে, মনে করেন যে অনেক ক্ষেত্রে আবার গ্ল্যামারাইজও কিন্তু করা হইতেছে এই ধরনের বিহেভিয়ার। গ্ল্যামারাইজও করে, হ্যাঁ হ্যাঁ। এখন এটা সোশ্যাল পানিশমেন্ট, মানে বড় স্টিগমা এগুলো হয়, কিন্তু এগুলো কখনো আপনি ক্যাপিটালে ঢাকাতে দেখবেন না, আপনি গ্রামের দিকে হইতে পারে, কিন্তু ঢাকাতে আমি মনে করি না এটা নাই। আর ইয়ে যে পাবলিক শেমিং, এই জিনিসটা ঢাকাতে নাই। হ্যাঁ, জিনিসটা হয়েছে মানে অনেক নর্মাল শেমিং টেমিং হয়, কিন্তু একটা সার্ভেতে বাংলাদেশে ইউনিভার্সিটি স্টুডেন্টের ব্যাপারে একটা সার্ভেতে দেখা গেছে যে এটা হচ্ছে নন নেগলিজেবল পার্সেন্টেজ, যে একটা স্টাডিতে 1/4, হ্যাঁ 3/1 রেসপন্ডেন্টস তারা এডমিট করছে প্রিম্যাচুয়াল এন্টার করছে, তারা জিনা করাতে এগ্রি করছে। আচ্ছা আচ্ছা, 3/1 তো এই জিনিসটা হচ্ছে একটা বড় একটা জিনিস। 3/1 তো এটা কিন্তু কম না। এটা কিন্তু কম না। হ্যাঁ, ওয়েস্টার্ন ক্যাম্পাসে কিন্তু হুকআপ কালচার আছে, কিন্তু স্কুলের মধ্যে নাই। এটা র্যাপস, এটা তাদের পার্সোনাল বিষয়, তারা বলে না এগুলা। হ্যাঁ, ওয়েস্টার্ন কালচার যদি এগুলো নিয়েও থাকে, তাহলে ইয়াং যারা কাপল আছে তারা কিন্তু বিভিন্ন, তাদের ইভেন মা বাবার সাথেও কথাবার্তা হয়, জানেন, মা বাবার সাথেও কথাবার্তা হয় এগুলো বিষয় নিয়ে। আমি মনে করি ওইটাও বেটার, এটা লুকায় রাখার জন্য। লুকায় রাখলে আরো বিভিন্ন বিষয় হয়, বিয়ে করে ফেলো, সমস্যা কি, ঠিক না? এখন এই ডাবল লাইফ, এই যে বাংলাদেশে যে ডাবল লাইফ ইয়ে করে, যে ক্যাম্পাসের মধ্যে ইটিস বিটিস করলাম, ক্যাম্পাসের বাইরে কোথাও লুকায় যায় কাহিনী করলাম, হ্যাঁ ক্যাম্পাসে অফ ক্যাম্পাস আমি মিট করলাম। এই ডাবল লাইফ সাইকোলজিক্যাল স্ট্রেস ক্রিয়েট করে বাচ্চাদের মধ্যে। হ্যাঁ, আর এরা হইতেছে মাঝে পড়ে গেছে যে নিজস্ব চাহিদা আর এই সোসাইটাল শেমিং আর ফ্যামিলি আর কমিউনিটির মধ্যে এটা দিয়ে পড়ে গেছে, এটার মাঝে। যখন একটা জিনিসের মাঝে পড়ে যাওয়া বলা হয়, তখন আমরা যেটা জানি যে ওইটার থেকে বাইর হওয়ার চান্স খুবই কম থাকে। সো তারা হইতেছে তাদের হোল পার্সোনালিটি এটার মধ্যে এক্সেপশন করে ফেলে। আর বাংলাদেশে যখন আমরা অ্যাবর্শনের কথা বলি, আমাদের দেশের কিন্তু লিগ্যাল স্ট্যান্স অনেক রেস্ট্রিকটিভ, কিন্তু আমাদের দেশে তো লিগ্যাল কোনো ফার্ম ওয়ার্ক তো কেউ মানে লাভ কি? লিগ্যাল স্ট্যান্স রেসপেক্টিভ হলে তো ভালো, আর আছে। হ্যাঁ, যেটা আমরা জানি যে আমাদের যে পিনাল কোড যেটা ফলো করা হয়, এটা হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল পিনাল কোড ফলো করা হয়, আগেরটা, এখনকারটা না। আর যেটা অ্যাবর্শন হইতেছে ইললিগাল জেনারেলি, মায়ের জীবন বাঁচানো ছাড়া। কিন্তু বাংলাদেশে একটা নতুন ওয়ার্ক অ্যারাউন্ড শুরু হয়েছে, এটাকে বলে মেনস্ট্রুয়াল রেগুলেশন, MR। মেনস্ট্রুয়াল রেগুলেশন হচ্ছে একটা প্রসিজার যেটা বাংলাদেশি গভর্নমেন্ট পলিসি অ্যালাউ করতেছে, যেটা হচ্ছে পারমিট করতেছে ট্রেন প্রোভাইডার্স, যেটা সেফলি এভাকুয়েট করতে পারবে ইউটারাসটাকে, যেটা 10 থেকে 12 উইক একটা মহিলার মাসিক হওয়ার পর, লাস্ট মাসিক হওয়ার পর। জানেন এফেক্টিভলি এটা হইতেছে, এফেক্টিভলি হইতেছে এটা। আর এটা হচ্ছে আর্লি টার্ম অ্যাবর্শন, এটা অফিসিয়ালি বলেই নেই, ইচ্ছা করে বলে নাই গভর্নমেন্ট, আপনি যদি না জানেন। এখন হইতেছে এই পলিসি এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কি, যে একটা ফ্যামিলি প্ল্যানিং এর জন্য, আনসেফ অ্যাবর্শন রিডিউস করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ওরা যেটা বলতেছে যে এই প্র্যাকটিসটা MR যেগুলো সার্ভিসেস আছে, যেগুলো অ্যাভেলেবল আছে, আর বিভিন্ন মানুষ ম্যারিড আনম্যারিড যারা এটাছে আনইনটেন্ডেড প্রেগনেন্সি হয়েছে, তাদের জন্য করা হয়েছে, এটা বলা হয়েছে। কিন্তু এটা স্টিল একটা সেন্সিটিভ ইয়ে, কিন্তু এটা কিন্তু স্টার্ট অফ সামথিং, যেটা আমরা একটু আগে বলতেছিলাম।
হ্যাঁ এটা কিন্তু একটা স্টার্ট অফ এটা সামথিং। হইতেছে কারণ যদি আমরা ডিপ্রেশন সোশ্যালি করা। দেখি, হ্যাঁ, আমরা যদি সোশ্যালি দেখি লেখায় ভাই যে এই প্রিম্যাচুরাল সেক্স এটা কিন্তু অনেক স্টিগমাটাইজড হয়ে গেছে বাংলাদেশের মধ্যে, যে একটা আনম্যারিড গার্ল হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যেতেছে, তাই সে সোশ্যাল কনডেমশন এগুলো হইতেছে, মানে ফেস করতেছে। বিভিন্ন অন্য অন্য কেসে হইতেছে ফ্যামিলি বলতেছে যে ম্যারেজ হইতেছে একমাত্র সলিউশন। হ্যাঁ, যে either you marry off the girl quickly, আর মেয়েদের জন্য তো আরো স্ট্রিক্টার। আই ডোন্ট মানে অবশ্যই আই ডোন্ট নো এটা কেন বলতাম। এখন বিষয়টা হচ্ছে তুমি যখন এত তাড়াতাড়ি একটা বিয়ের ডিসিশন নিতেছো, বিয়ের ডিসিশন কিন্তু তাড়াতাড়ি বয়সের তুলনায় তুমি তাড়াতাড়ি নেওয়া উচিত, কিন্তু সার্কামস্ট্যান্সেস তুলনায় কিন্তু তাড়াতাড়ি না। একটা মেয়ের অ্যাবর্শন হয়েছে, একটা মেয়ের অ্যাবর্শন হয়েছে, সে যদি খুবই তাড়াতাড়ি একটা উইলিং পার্টনার পেয়ে ফেলে, ওই মেয়েটা কিন্তু আরো প্রেশারাইজড হয় ফার্দার, আরো প্রেশারাইজড হয়, আরো অনেক প্রেশারাইজড হয়। সো এগুলো প্রেশার দেখার পরেও অনেক অ্যাবর্শন বাংলাদেশেও এটার একটা ব্ল্যাক মার্কেট আছে, যেটা নোন না কিন্তু অবশ্যই আছে। আর এমআর এটা চালু হয়ে যেতেছে। এটা বাংলাদেশের গভর্নমেন্ট এটা নিয়ে মেইনলি মেইন স্ট্রিমে কোনো কিছু আসে নাই এখনো, যেটা দেখি নেই আমরা। আসতে পারে কিন্তু দেখি নেই। কিন্তু এটা নিউ ইনফরমেশন যে বাংলাদেশ actually started something that it can evacuate the uterus up to 10 to 12 weeks. হ্যাঁ, সো এটা একটা স্টার্ট। হ্যাঁ, the start, কিন্তু এটা ওপেনলি ডিসকাস না। এখন আমরা যদি ইউটেরাস রিমুভাল তো সোজা কথা হইতেছে যে এটা তো মানে একটু বেশি হয়ে যায় না। ইউটেরাস না এখানে, মানে ইউটেরাস কিন্তু এটা কিন্তু ইউটেরাস রিমুভাল করে ফেলতেছে না। ইউটেরাস তো আপনি তাহলে তার বাচ্চাই আপনার হবে না আপনি ইউটেরাস রিমুভ করে ফেললে। না, এটাই করতেছে। আপনি শিওর? ইয়েস, আমি আপনাকে সোর্স দিতে পারবো। একটা ভ্যাসেক্টমির মতো না নাকি? ছেলেদের ভ্যাসেক্টমি যে করা হয়। হ্যাঁ হ্যাঁ, ভ্যাসেক্টমি করা, ভ্যাসেক্টমির মতো হইছে। মানে টোটালি ইউটেরাস রিমুভ করে ফেলতেছে, মনে করেন যে। ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা। 10 থেকে 12 উইক থাকলে, শেষ মাসিক হলে, এটা হইতেছে আর্লি টার্ম অ্যাবর্শন রিমুভাল। না, ইউটেরাস রিমুভ করে ফেললে তো মনে করেন যে আর কখনো বাচ্চা হবে না, মা হইতে পারবে না, বাচ্চাই হইতে পারবো না। মনে করেন যে সে প্রেগনেন্টই হইতে পারবো না আর কখনো, কারণ তার ইউটেরাসই নাই। এখন আমি এসেনশিয়ালি আমি এটা সোর্স আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা, আমাকে দিয়েন আপনি পার্সোনালি, পরে আপনি আমাকে এটা আমি পার্সোনালি আপনাকে দেব। আর আপনারা যারা অডিয়েন্সে আছেন, আপনারা এটা মেনলি একটু রিসার্চ করেন, কারণ এটা একটা মেজর ইস্যু। আর আমরা হচ্ছে নেক্সট ইস্যুতে চলে যাবো। আমরা যখন কম্পেয়ার করব যে নেইবারিং যেগুলো দেশ আছে, হ্যাঁ, সাউথ এশিয়ান কান্ট্রিজ, আমরা পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো দেখবো যে এগুলো কনজারভেটিভ ভিউ কি প্রিমারিয়াল সেক্সে, আর লিবারাল ভিউ কি। আর ইন্ডিয়া হইতেছে র্যাপিডলি মডার্নাইজ হইতেছে। ইন্ডিয়ার কথা বলে এত লাভ নাই, কিন্তু আমরা পাকিস্তানের কথা বলবো। পাকিস্তানে হইতেছে সিমিলার টু বাংলাদেশ, অ্যাবর্শন হেভিলি রিস্ট্রিক্টেড, বাংলাদেশের চেয়ে অনেক হেভি। হ্যাঁ, হেভিলি রিস্ট্রিক্টেড। সো এই সেক্টর দিয়ে পাকিস্তান ঠিক আছে। ইভেন তো পাকিস্তানেও এই একই কালচারটা চলতেছে, কিন্তু অ্যাবর্শনের ক্ষেত্রে লিগ্যাল রেগুলেশনের মধ্যে পাকিস্তান ঠিক আছে। কিন্তু পাকিস্তানেও কিন্তু ইলিসিট সেক্সুয়াল বিহেভিয়ার অনেক, ওটা তো অফকোর্স অনেক অনেক অনেক, বাংলাদেশের চেয়েও কিন্তু খারাপ অবস্থা। অফকোর্স। এখন আমরা মেইনলি এতক্ষণ কথা বলছি, এখন আমরা মেইনলি কথা বলবো ইন্টারনেটে কেমনে আসে। এটা ছোট থাকবে, এটা আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করবো। এটা হচ্ছে হাইপার সেক্সুয়ালাইজ সোসাইটি। হাইপার সেক্সুয়ালাইজ সোসাইটি একটা সোসাইটাল ফেনোমেনন, যেখানে সেক্সুয়াল কন্টেন্ট আর বিভিন্ন হইতেছে ইমেজেস, এগুলো হচ্ছে এক্সট্রিমলি মানে তাড়াতাড়ি পাওয়া যায়, এক্সট্রিমলি তাড়াতাড়ি। একটা ক্লিক আপনি পেয়ে যেতেছে। আপনি রেডিটে যাবেন,
আপনার যদি একটা NSFW অ্যাকাউন্ট থাকে, আপনি যদি সার্চ দিবেন, আপনি মোস্ট অ্যাবসার্ড জিনিস দেখবেন। অ্যাবসার্ড সত্য। অ্যাবসার্ড জিনিস দেখবেন যে কত অ্যামাউন্ট অফ সেক্সুয়াল কন্টেন্ট আছে। এটাকে আমরা বলি ওয়ান পর্নোগ্রাফি ইজ এ ক্লিক অ্যাওয়ে। হ্যাঁ, ওয়ান পর্নোগ্রাফি ইজ এ ক্লিক অ্যাওয়ে। এটা হিউজ ইন্ডাস্ট্রি হয়ে গেছে। সত্য। এটা মানুষের এক্সপেকটেশন হইতেছে, মানুষ এটাকে নর্মাল করে ফেলছে। না, এটার জন্য রেপ কালচার বেড়ে গেছে। রেপের অ্যামাউন্ট স্কাইরকেট করছে কেন? লাস্ট 500 ইয়ার্স এর স্ট্যাটিস্টিক্স দেখা কেন করছে? 1000% কেন করছে? আর মানুষ কি বলবে? এটা পপুলেশনের জন্য হইছে, ইন্টারনেটের জন্য হইছে। নো, পর্নোগ্রাফির জন্য হইছে। এই রিলেন্টলেস এক্সপোজার এটা মানুষকে ডিসেন্সিটাইজ করে ফেলছে। হ্যাঁ, ফর এক্সাম্পল, বাংলাদেশে গভর্নমেন্ট, যেটা আমি আগের থেকে রিফ্লেক্ট করে বললাম, বাংলাদেশের গভর্নমেন্ট কি চাইলে এগুলো ফুললি বন্ধ করতে পারে না? ক্যাম্পেইন শুরু করতে পারে না? এগুলো নিয়ে করবে না কেন? আপনারাও জানেন কেন করবে না। এটা ডিসেন্সিটাইজ হয়ে গেছে। তো এটা নিয়ে আরো ফার্দার আমি না বলি। আমরা যখন মিডিয়াল রোলেও যদি বলি, বিভিন্ন নাটক এগুলো আমরা দেখতেছি, ফ্যাশন, অ্যাডভার্টাইজিং, এগুলো বিষয় বললামই না। ওখানে তো হইতেছে, এটা হইতেছে নরমাল। পরে আসে কি সাইকোলজিক্যাল সোশ্যাল ইমপ্যাক্ট, সাইকোলজিক্যাল সোশ্যাল ইমপ্যাক্ট। তো সবাই ওপেন রিলেশনশিপে থাকে এখন, বলতে গেলে বিয়ে করছে কিন্তু হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে একদম একটা কথা থাকে যে তুমি তোমার গার্লফ্রেন্ড, মানে হাজবেন্ডও মনে করেন যে ওয়াইফের বাইরেও গার্লফ্রেন্ড মিস্ট্রেস নিয়ে থাকতে পারে, ওয়াইফরাও মনে করেন যে সে যেহেতু এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছে, মিডিয়া সেক্টরে আছে, সে মনে করেন যে তার আলাদা মনে করেন যে মানুষের সাথে রিলেটেড হইতেছে, অন্য বাইরে মনে করেন হাজবেন্ডের বাইরে অন্য ছেলেদের সাথে সামহাউ এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ রাখতেছে, হাজবেন্ডও জানে কারণ তারা ওপেন রিলেশনশিপ, তারা মাইন্ড করে না, এমন অবস্থা। যেমন আপনি তাহসান মিথিলা ক্ষেত্রগুলো আপনি জানেন, তারপর অন্যান্য যেসব সেলিব্রিটি আছে তাদের ক্ষেত্রে আমরা জানি বিভিন্ন জিনিসগুলো। দ্য থিং ইজ, বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হইতেছে যে ওয়ান অফ দ্য বড় জিনিস হচ্ছে বডি ইমেজ আর সেলফ এস্টিম। এই যে কালারিজমটা চলে আসে, আনরিয়েলিস্টিক বিউটি স্ট্যান্ডার্ড চলে আসে। এরা তুমি কখনো হইতেছে একটা ওয়েস্টার্ন বিউটি স্ট্যান্ডার্ডের সাথে বাংলাদেশি বিউটি স্ট্যান্ডার্ড তুমি মিলাইতে পারবা? তাকে তো এখানে একটা স্কিন টোনেরও বিষয় আছে, একটা জিনিস বিষয় আছে। প্রত্যেকটা হিউম্যান বিং, প্রত্যেকটা হিউম্যান রেস তাদের ওয়েতে হইতেছে অ্যাবসলিউটলি অ্যামেজিং। হ্যাঁ, বিভিন্ন আমরা সেলিব্রিটিদের দেখবো তারা হঠাৎ করে বডি ডিসস্যাটিসফ্যাকশনে, মানে বডি ডিসফর্মিয়াতে বিভিন্ন জিনিস করতেছে। আজকালকার মেয়েরাও এই জিনিসটা করতেছে, ট্যাটুজ এর ইমপ্লিমেন্টেশন বেশি চলে গেছে। তো এই বডি ডিসফর্মিয়া, পরে ইটিং ডিসঅর্ডার, পরে যে ডিপ্রেশন, এগুলো একটা বড় বড় জিনিস হয়ে গেছে। হ্যাঁ, মানে আবার মানে কি আর বলবো, এখন এইটা কিন্তু একটা ভায়োলেন্সের থ্রু এটা চলে এসে গেছে যে হঠাৎ করে কিন্তু মানুষের যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর ভায়োলেন্স, যেটার কথা আমি একটু আগে বললাম, যে এটা হয়ে গেছে। হ্যাঁ, আর আর একটা নোশন হয়ে গেছে যে সবকিছুই তো আছে, সবকিছুই তো আছে, সমস্যা নেই, আয় মামা, সবকিছুই তো আছে। বুঝলেন নাই? এটা একটা নোশন ক্রিয়েট হয়ে গেছে, একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে গেছে যে তুমি সেক্সুয়ালাইজকে ট্রাইবালাইজ করে ফেলছো যে হ্যাঁ আমি ফর্নিকেশন করছি, তার মানে আমি হইতেছে মহান হয়ে গেছে। না, একটা ইগোসেন্ট্রিক একটা জিনিসটা ভিতরে ঢুকে গেছে। মনে করেন যে একজনের সাথে করব, একটা মনে করেন বডি কাউন্ট যদি 100 করতে পারে, তাহলে একটা মনে করেন যে একটা ট্রফি জেতা। জানেন, এটাও পর্নোগ্রাফির সাথে রিলেশন, কারণ পর্নোগ্রাফিতে যেটা শো করা হয় এটা কোয়ার্সিভ সিনারিও শো করা হয়। হ্যাঁ, এটা যে ডিসেন্ট, মানে কোয়ার্সিভ জিনিসটা হচ্ছে এগ্রেসিভ একটা বিহেভিয়ার শো করা হয়। এগ্রেসিভ বিহেভিয়ার শো করার ফলে হইতেছে এটা সিগমা মেন্টালিটি যেটা আসলো, না, সিগমা মাইন্ড, you have to be sigma in terms of everything. Men cannot be crying and stuff, you know. Of course men cannot be crying, but ওটা তার মানে না তো তুমি ইলিগাল জিনিস করবা, তার মানে না তো you're gonna rape a woman. Absolutely. এটা তো জাস্টিফাইবল না। হ্যাঁ, এই যে সোশ্যাল মিসোজিনি, এগুলো ভায়োলেন্স। হ্যাঁ, এই সোশ্যাল মিসোজিনি, মানুষ বলে যে বলতেছে মিসোজিনিস্টিক জিনিস হলে তো বলবে। হ্যাঁ, ঠিক আছে, লিবারেলরা বলতেছে মিসোজিনিস্ট, ওগুলো ওটা ওদের ব্যাপার, ওরা মিসোজিনি টার্মই বুঝে না, ওদের বললে বুঝবে না।
কিন্তু এই যে হাইপার সেক্সুয়াল করতেছে মেয়েদের, একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, সে স্কুল থেকে আসছে, দুইটা লোক সে দিকে তাকাইছে, ডেলি তাকাইতে তাকাইতে একটা স্টেজে তাদের মাইন্ডে এটা রেপ কালচারটা ঢুকে যায়। তো ওইটা পরে কিছু বলতে পারে না। হ্যাঁ অবজেক্টিফাই, এই যে হ্যাঁ, তাদের মনে করেন যে অবজেক্টিফিকেশন আর পোটেনশিয়াল লিংক টু ভায়োলেন্স, এটাকে আমরা বলি। যেমন মনে করেন যে যখন পর্নোগ্রাফিতে এক্সপোজার আসে, তখন তারা কিন্তু মনে করেন ডিসেনসিটাইজড হয়ে যায়, মনে করেন যে অতিরিক্ত এক্সপোজারের কারণে। এখন তারা যে মনে করেন যে যে ফিলিংসটা ছিল তারা সেটা পায় না। এখন তারা সে সেম ফিলিংসটা পাওয়ার জন্য মনে করেন যে বিভিন্ন রেপ কালচারের সাথে তারা কিন্তু সংযুক্ত হয়, কারণ তারা সেম ফিলটা পাওয়ার ট্রাই করে। তখন মনে করেন যে এই ফিলটা ট্রাই করার জন্য তারা মনে করেন যে বিভিন্ন এক্সপেরিমেন্টাল হার্ডকোর সেক্সে তারা লিপ্ত হয়। তখন মনে করেন যে রেপ বলেন, হ্যান বলেন, বিডিএসএম বলেন, হ্যান ত্যান বিভিন্ন জিনিস তারা ট্রাই করে, কারণ তারা সেম ফিলটা পায়, সেম ফিলটা পাওয়ার ট্রাই করে। কিন্তু ওইটাও তো কিন্তু একটা কাজ হয় না। কিন্তু আমাদের যদি মনে করেন যে এডিকটিভ, মনে করেন যে মনে করেন পর্নোগ্রাফিতে বা মনে করেন যে ইলিসিট সেক্সুয়াল বিহেভিয়ারে যদি এডিকশন না আসে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হয় না। এগুলো দেখেন পুরো নষ্ট হয়ে গেছে সোসাইটিটা। হ্যাঁ, স্বাভাবিক সেক্সুয়াল রিলেশনশিপে তখন আমরা যাইতে পারি, আদারওয়াইজ এটা পসিবল না। আচ্ছা বলেন। এত বিষয় হচ্ছে বাংলাদেশে আরেকটা জিনিস কি, যে মানুষজন ওয়েস্টার্ন মিডিয়ার ইনফ্লুয়েন্স আর এই যে ব্যালেন্স করতে যায় ট্রেডিশনাল মডেস্টি ভুলে গেছে মেনলি সহজ কথায়। আর এটা সহজ কথায় বলে দিয়ে হইতেছে যে ট্রেডিশনাল মডেস্টি হইতেছে সেক্সুয়াল এই যে কন্টেন্টের যে কোনো লিমিটও করতেছে না, কোনো কিছু করতেছে না। ইভেন তো আমাদের ইসলামিক পার্সপেক্টিভ হায়ার কথা বলে, আমাদের খ্রিস্টান পার্সপেক্টিভ হইতেছে মডেস্টি আর চ্যাস্টিটির কথা বলে, ইভেন হিন্দু পার্সপেক্টিভ আমাদের ব্রড স্পেকট্রাম অফ মডেস্টির কথা বলে, কামাসূত্র ওগুলো তো আর কথা বললামই না কিন্তু বলে। আর হইতেছে সেকুলার এথিক্যাল, আমি যদি সেকুলার এথিক্যাল পার্সপেক্টিভও বলি, আচ্ছা ঠিক আছে, ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজেও কিন্তু অনেক কিছু হইতেছে, ইউক্রেনের মতো দেশে, কিন্তু অন্য যেগুলো দেশ আছে সার্বিয়া, বসনিয়া, এগুলো দেশেও কিন্তু একটু হইলেও কিন্তু একটা কনজারভেটিভ মাইন্ড আছে না ওদের মধ্যে। হ্যাঁ, তো ওরা যদি এগুলো দেশ যদি চলতে পারে, বিভিন্ন দেশ যদি এগুলো চলতে পারে, মিডল ইস্টে কিছু দেশ যদি চলতে পারে, মিডল ইস্টের কনজারভেটিভ দেশ অবশ্যই আছে, হ্যাঁ, জর্ডান, পরে এগুলো বিভিন্ন জায়গায়, এগুলো ইসলামিক ইনফ্লুয়েন্স থাকলেও একটা কনজারভেটিভ হইতেছে, একটা পার্ট আছে, তারা যদি চলতে পারে, আমাদের বাংলাদেশ কেমনে চলতে পারবে না? এটা কোনোভাবেই জাস্টিফাইয়েবল না। এটা হচ্ছে পুরোপুরি হইতেছে বাংলাদেশে ফোকাস হইতেছে যে ওয়েস্টার্ন মিডিয়ার ইনফ্লুয়েন্সের সাথে ব্যালেন্স করা, ওয়েস্টার্ন কালচারেরটা না। ওয়েস্টার্ন কালচার এটা না, ওয়েস্টার্ন কালচার ইজ নট অ্যাবাউট হ্যাভিং ইন্টারকোর্স অল দ্য টাইম। তুমি নর্মালাইজ করে দিবা ভালগারিটি, মানে আজকাল কোনো রেসপেক্ট নেই মানুষের উপর, গালাগালি যে কোনো সময় গালাগালি শুরু করে দিবে, যে কোনো সময় ধরেন যে কোনো সোসাইটির ব্যাপারে কোনো কিছু যোগ করে দিবে, প্রাইভেট হুইসপারস হবে। একটা ভালো কথা আপনি তুলছেন, মনে করেন যে একটা মিথিক্যাল থট প্রসেস আমাদের কাজ করে, মানে ওয়েস্টার্ন কালচার হইতেছে হ্যান ত্যান না। মিডিয়া যেভাবে ওয়েস্টকে পোর্ট্রে করে, বাস্তবে কিন্তু সেখানে তা হয় না। যেমন আপনি মনে করেন যে মেইনলি এটা মনে করেন বাংলাদেশ থেকে বা সাউথ এশিয়া থেকে মেইনলি যখন ইউকে তে যায় বা অস্ট্রেলিয়া বা মেইনলি ওয়েস্টার্ন সোসাইটিতে অনেকে যায়, ওখানে কালচারাল সব অনেকে ফেস করে। তারা মনে করেন যে ওখানে ইজিলি মনে করেন সেক্সুয়াল ইন্টারকোর্স বলেন, সেক্স কালচার অ্যাক্সেসিবল তারা মনে করে। ওখানে যখন তারা মনে করে একটা নেগেটিভ ধারণা নিয়ে তারা যায়, তখন কিন্তু তারা যখন অ্যাপ্রোচ করে তারা কিন্তু সামহাউ চার্জড হয়ে যায়। তখন তারা আসলে দেখে যে ওইখানে ওই কালচারটা আছে নাকি নাই, তখন কিন্তু তারা একটা নেগেটিভ ফিডব্যাক পায়। আপনি দেখেন মনে করেন যে বাংলাদেশ থেকে হঠাৎ করে মনে করেন যে ইউকে তে গেল, সাপোজ তারা মনে করেন যে নতুন একজন গেছে, ওইখানে তো ফ্রি সেক্স, এরকম একটা নেগেটিভ ধারণা নিয়ে যায়। কিন্তু বাস্তবে যখন ওখানে যায়, তারা এইরকম একটা ধারণা পোষণ করার পর যাওয়ার পর ওইখানে একটা ক্রাইমের সাথে তারা সামহাউ রিলেট হয়ে যায়। তখন তারা যখন ক্রাইমের সাথে রিলেট হয়ে যায়, তখন কিন্তু তারা বুঝতে পারে যে জিনিসটা এত ইজি না। কারণ মিডিয়াতে তারা হয়তো বা দেখছে যে ওয়েস্টকে বা ইউকে বলেন বা ইউএসএ বলেন এইভাবে পোর্ট্রে করা হয়েছে, কিন্তু যাওয়ার পর তারা বাস্তবটা দেখতে পারে জিনিসটা কিন্তু এত ইজি না। কারণ ওইখানে সেক্সুয়াল কালচার যেভাবে মিডিয়াতে ফোকাস করা হয় সেটা আসলে না। কারণ ওইখানে সেক্সুয়াল কালচার বলেন বা নর্মাল কালচার টোটালি ডিফারেন্ট দেন হোয়াট মিডিয়া ইজ পোর্ট্রেইং রাইট নাও। তখন তারা যাওয়ার পর মনে করেন যে বিভিন্ন নেগেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে তারা চার্জড হয়। এই জন্য মনে করেন অনেক ক্ষেত্রে ডিপোর্টেশনটা
করা হয়। ইউকে থেকে বলেন, ইউএসএ বিভিন্ন স্টেট থেকে বা ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে, এই কারণে কিন্তু মাস ডিপোর্টেশনটা হইতেছে। আপনি হয়তো বা খেয়াল করবেন এই জিনিসটা। এটা দিয়ে অবশ্যই হইতেছে জিনিসটা দেখবো যে বাংলাদেশিদের মধ্যে আর বিভিন্ন আমাদের সাউথ এশিয়ান কালচারের মধ্যে হইতেছে মেনলি যেটা দেখা গেছে যে এই যে ইনিশিয়াল যে র্যাপ কালচারের যেটা এখন অ্যাডভান্সমেন্ট হইতেছে, অনেকজন মনে হইতেছে র্যাপ কালচার হইতেছে অল অ্যাবাউট কিলিং এন্ড স্টাফ, কিন্তু র্যাপ কালচার কিন্তু যারা হইতেছে ইভেন র্যাপারও আছে তারাও কিন্তু কিলিং কন্ডেম করে। হ্যাঁ, এগুলো জাস্ট অল অ্যাক্টিং, এটা WWE এর মতো। হ্যাঁ, কিন্তু মানুষজন লিটারাল নিয়ে মানুষজন গালাগালি করবে, এ যে মারবে, এ যে মাইরা ফেলবে, আর সবগুলো কিন্তু বেশিরভাগ মেয়েদের নিয়ে হয় সিচুয়েশন। এর আছে মানে তারা হইতেছে রিফ্লেক্টিং ব্যাক টু মানে সিগমা মেল স্ট্র্যাটেজি, বুঝেন নাই? বুঝতে পারছি। এখন বিষয় হচ্ছে এই যে মিডিয়ার রোল মেইন স্ট্রিম ক্রুড স্পিচ আর হিউমারে, মিউজিকের হচ্ছে সবচেয়ে বড় এক্সাম্পল। হ্যাঁ, যে বিভিন্ন লিরিক্স আছে, এই গালি দিব, এই যে এ করবো, মানে গালাগালি নিয়ে বিভিন্ন জিনিস হয়েছে। ইভেন দো ক্লিন জিনিসও আছে ইউথের জন্য, বাট ক্লিন জিনিস কেউ দেখে না। খারাপ জিনিস অলওয়েজ অ্যাট্রাকটিভ, এটা মাথায় রাখতে হবে। মুভিজ আর স্ট্রিমিং বোরিং লাগে, এটাই তো মুভিজ সমস্যা। স্ট্রিমিং এ যদি কেউ যদি বলে ওই মাদারচোদ, ওই এগুলো মানুষ আরো বেশি দেখবে। হ্যাঁ, এগুলো আরো মানুষ মানে বেশি দেখবে, মানুষ হাসাহাসি করে ছেড়ে দিব এই জিনিসটা, এটা এত খারাপ কি হইতে পারবে, কিন্তু না, অফকোর্স এটা খারাপ অনেক কিছু আছে। এইগুলোই তো সবচেয়ে বড় ব্লেম দেওয়া হবে এই জিনিসটার জন্য সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার কালচারে। এই যে টিকটক হইতেছে বাংলাদেশের সবচেয়ে বাজে প্ল্যাটফর্ম, সবচেয়ে ক্রিঞ্জ প্ল্যাটফর্ম হইতেছে টিকটক বাংলাদেশে। ইন্ডিয়ার মতো বাংলাদেশে টিকটক ব্যান করে দেওয়া উচিত, আমি যেটা মনে করি। ইন্ডিয়া এই জিনিসটা ভালো করছে, টিকটক ব্যান করে ফেলছে। ইউটিউব কিসের প্ল্যাটফর্ম হবে? ইউটিউব হইতেছে এমন একটা প্ল্যাটফর্ম, তুমি হইতেছে চাইলে এমন নলেজ গেইন করতে পারবা ফ্রিতে, তাও ফ্রিতে, জাস্ট 10 সেকেন্ড অ্যাড দেখা তুমি নলেজ গেইন করতে পারবা, যে ইভেন তুমি ফ্রিতেও বিদেশ চলে যেতে পারবা, তুমি স্কিম খুঁজে ফেলতে পারবা যদি তোমার ভিতরে সেলফ স্টিম থাকে। কিন্তু বাংলাদেশের মানুষের কি হবে, বেশিরভাগ হইতেছে ইউথ, তারা মেইনলি কি বলবে, আমার বাপের টাকা আছে, আমার এই আছে, ও আছে। ব্রো, তোমার বাপের টাকা তোমার কি সিগনিফাই করে? তুমি কত বছর বাঁচতেছো? 100 বছর, 50 বছর, 80 বছর? বেশিরভাগ সময় তো মদ গাঁজা এগুলোর মধ্যেই থাকে। ঠিক আছে, আমি পার্সোনালি যেটা আমি বলবো যে এই জিনিস কোনো ফ্লেক্সের না। তুমি একটা খারাপ কিছু করলে এটা ফ্লেক্স হয়ে গেছে, ফ্লেক্সের না। ডার্ক আর ডার্টি হিউমার এটা আমাদের লাগবে না, এগুলো হইতেছে না। এখন হইতেছে টপিকটা আস্তে আস্তে হইতেছে যাইতেছে মেইন ফোকাসের দিকে যাইতেছে, যেহেতু আমরা কথা বলছি এথিক্যাল আর রিলিজিয়াস পার্সপেক্টিভ, এটা হইতেছে মেইনলি ফুল টপিকটা ইউনিভার্সিটি থেকে কিন্তু মানে ডাইভার্ট হয়ে গেছে। কেন এটা ডাইভার্ট কখনো হয় নাই, কেন এই সোসাইটাল প্রবলেমটাই প্রথমত দায়ী ইউনিভার্সিটির কাহিনীর জন্য। আর সবচেয়ে বড় দায়ী হইতেছে এখন ইউনিভার্সিটি হইতেছে দায়ী হইতেছে স্কুল সেক্টর খারাপ করার জন্য। স্কুল সেক্টর খারাপ হয়ে যাইতেছে এখন, স্কুল সেক্টর নষ্ট করে দিচ্ছে, স্পেশালি ইংলিশ মিডিয়াম স্কুল। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল একটা দিক দিয়ে ভালো আছে বাংলা মিডিয়াম স্কুলেতে, কেন ইংলিশ মিডিয়াম স্কুল তারা ডিসেন্সিটাইজেশন হয়ে গেছে, এই জন্য তারা নর্মালাইজ করে ফেলছে। আর বাংলা মিডিয়াম স্কুল তাদের মধ্যে আরো কনফ্লিক্ট হয়, কেন জিনিসটা ওরা এখনো সেন্সিটাইজড আছে, যেহেতু ওরা সেন্সিটাইজ থাকেও ডিসেন্সিটাইজ, মানে ওরা একটা মিক্সের মধ্যে আছে। হ্যাঁ, both of a bit of both worlds, mixture of both, desensitized আর a bit of both worlds কিন্তু আরো খারাপ। তুমি either খারাপ হবা or ভালো হবা, do you know this is the thing, যে গাইজ তোমরা either ভালো হবা or খারাপ হবা, তোমরা মাঝে থাকলে ওই একই বোটে থাকবা। একটা মেয়ে তার বিয়ে হয়ে যাবে, তার ধরো ফর এক্সাম্পল জাস্ট তোমরা থিঙ্ক করো ওই সিচুয়েশনটায়, যে একটা মেয়ে তার অ্যাবর্শন হয়েছে, সে অলরেডি একটা ইমোশনাল ট্রমার মধ্যে যাইতেছে, তার ফ্যামিলি ওই দিক দিয়ে প্রেশার দিতেছে তোমাকে বিয়ে করে দিব, তার বিয়ের একটা প্রেশার যাইতেছে, তাদের সমস্যা হইতেছে, সোসাইটির মধ্যে মুখ দেখাইতে পারতেছে না, বেশিরভাগ ক্ষেত্রে সুইসাইডে যায় জিনিসটা। কারণ সোশ্যাল শেমিংটা নিতে পারে না। তো এটা সবকিছু চলে আসে যে এথিক্যাল আর রিলিজিয়াস ভিউজ ভার্সেস পাবলিক ডিসেন্সি।
হুম। পাবলিক ডিসেন্সির এখন কনসেপ্ট নাই হুম। নাই ইসলাম নাই কি তো। বলে ইসলাম কি বলে আখলাক আখলাকের কথা বলে গুড ক্যারেক্টার মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করবা চরিত্রের আমাদের প্রফেট বৈশিষ্ট্য মোহাম্মদ কি মেনটেন বলছে করবার। ইসলাম অ্যাকচুয়ালি এখানে যেটা বলতেছে, ইসলাম কিন্তু আমাদের আসলে সিলেবাসের কথা বলতেছে না, আমাদের রেগুলেশনের কথা বলতেছে। আমাদের সেক্স কিভাবে রেগুলেট করতে হবে সেটা কিন্তু বলতেছে। আমাদের এই জন্য কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি বিয়ের কথা কিন্তু এই কারণেই বলা হয়েছে। পয়েন্ট এই পয়েন্টটা দিয়ে নবী একটু তো বলেন স্পষ্টভাবে আসান ভাই বলছে। আমাদের মুফতি এবং হুজুরেরা সেক্সুয়াল কথা বলে না দেখে আমাদের কালচার কত লুকায় লুকায় জিনিসটা নষ্ট হয়ে গেছে এটা না, আমাদের আমাদের হুজুরদের দোষ মুফতিদের কথা বলেন, তাদের কথা বলেন, তারা বলে যে সেলিবেসি প্র্যাকটিস করার কথা মেইনলি বলে। তারা আর তারা না অফকোর্স আর তারা কোরআন থেকে কোনো সেক্সুয়াল ইনফরমেশনও দেয় না লজ্জা তাকে লজ্জা ব্রো যাই তারা হোক, সোজা জিনিসটা কথা হইতেছে যে তাদের ইনফরমেশন এখানে তারা দিতেছে না বা ইয়ে করতেছে না। আর তারা মনে করেন যে মানে ডিটেলস তো জানে না। ডিটেলস জানলেও মনে করেন না, মানে সাধারণ মানুষ ডিটেলস জানে না, কিন্তু মনে করেন যে যারা মনে করেন যে মুফতি আছে তারা জানে মোটামুটি যাদের জানার মতো। এখন তারা কিন্তু এটা বলতেছে না, কারণ তারাও ভয় পায় জিনিসটা। কারণ আমরা জানি মনে করেন যে ম্যারেজটা আগে করলে কত ইজিলি মনে করেন যে সেক্সুয়াল ড্রাইভ বলেন বা সেক্সুয়াল লাইফ বলেন, ইজিলি মনে করেন যে আপনি একটা ওয়েতে এঙ্গেজ করতে পারতেছেন, রেগুলেট করতে পারতেছেন। কিন্তু কোর্স আপনি মনে করেন যে এটা যদি রেগুলেট না করেন, তাহলে আপনি মনে করেন যে বাঁকা পথে আপনার হাঁটতে হবে। কারণ এটা যদি আপনি রেগুলেট করবেন, আপনি সোজা পথে রেগুলেট করবেন নাকি বাঁকা পথে রেগুলেট করবেন, এটাই ম্যাটার করে। এই জন্য আর্লি ম্যারেজ বলেন বা মনে করেন যে অ্যাট দ্য এজ অফ 18 19 বা 20, তখন যদি বিয়েটা হয়ে ফেলে তাহলে রেগুলেশনটা ইজিলি করা যায়, হয়েছে কিন্তু যে কি করবে না। এখন একটা কিন্তু জিনিস করবে না। শোনান কিন্তু বিয়ে কিন্তু করবে না। কারণ কি হচ্ছে, করবে না আমাদের ধারণা কি জানেন, এস্টাবলিশ হইতে হবে, এই ছেলের এই ফ্ল্যাট থাকা লাগবে, এই চাকরি থাকা লাগবে, হ্যান লাগবে, ত্যান এটাই লাগবে। তো এখন এটার এটা মধ্যে সবচেয়ে বড় জিনিস হইতেছে কোড সুইচিংটা কি যে পোলাভাই খুবই কনজারভেটিভ থাকবো খুবই ট্রেডিশনাল থাকবো পোলাইট হুম থাকবো যখন ওকে লাগবো কিন্তু হুম একেবারে আনফিল্টার্ড যে পুরো কাপড় চাপড় ছাইরা যখন ভাই হুম বাদরকের সাথে থাকবে হ্যাঁ হুম এটা হইতেছে মানে কেমনে বলবো এটা হইতেছে আমরা ইসলামিক পার্সপেক্টিভ এটা বলে মুনাফিকুন হ্যাঁ হুম মুনাফিক এটা হুম হিপোক্রেট হয়ে গেল জিনিসটা তো অনেকটা এরকমই হিপোক্রিটিক্যাল আচরণ বা যেটাই বলি। কারণ আপনি মনে করেন যে আপনি যদি সাপোজ 35 বছর লাগাই ফেলেন বা 40 বছর 30 বছর বা যেটাই লাগাই ফেলেন, আপনি লাগাই ফেললেন, আপনি স্টাবলিশ হবেন, এখন ভালো চাকরি করবেন, বউরে কি খাওয়াইবেন ভাই? আপনার ফ্যামিলি যদি থাকে, কি একটা একটা এক্সট্রা মানুষ আসলে কি মনে করেন যে খুব ক্ষতি হয়ে যাবে? সত্যি করে বলেন যে মনে করেন যে খুব ক্ষতি হয়ে যাবে? এক্সট্রা মানুষের জন্য কি লাগে? এখন মেয়েরাও তো হাইপার গার্লস, ঠিক না? তারাও মনে করেন যে না আমার হাজবেন্ড এত টাকা লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। আচ্ছা, সোজা কথা হইতেছে ইনটাইটেল অ্যাটিটিউড, যেটা মনে করেন যে হাজবেন্ড এত টাকা লাগবে, এত টাকা, 1 লাখ টাকা 2 লাখ টাকা বেতনে না চাই পাইলে করবো না। একজন 25 বছর বা 24 বছরে ছেলে, জাস্ট যে মনে করেন যে এখন ইউনিভার্সিটি, সে কিন্তু 1 লাখ দিয়ে, সোজা কথা হইতেছে, সে যদি উদ্যোক্তা না হয়ে থাকে, তার পক্ষে কিন্তু 1 লাখ 2 লাখ টাকা মনে করেন যে ইনকাম করা পসিবল না। একমাত্র 35 বা 40 বছরের লোকরাই মনে করেন যে অন অ্যাভারেজ তারা পারে হয়তোবা 1 লাখ টাকা। এখন আপনাকে ওই টাইপের লোককে কিন্তু বিয়ে করতে হবে, এটা হইতেছে মেইন কথা। এখন ওই টাইপের লোকদের বিয়ে করতে হবে। এখন ওই যে 35 বছর বা 40 বছর একজনকে আপনি বিয়ে করবেন, সে তার তো 100টা বডি কাউন্ট নিয়ে আসছে, সত্যি কথা বলতে একটু ওভার মনে করেন এক্সট্রা বলে ফেলছে, কিন্তু তার তো এনাফ বডি কাউন্ট আছে মেইন ক্ষেত্রে। এটা তো আমরা বুঝতে হবে। তখন আপনি মনে করেন যে তারও পাঁচ ব্যাগেজ থাকবে, মেয়েও মনে করেন যে কোনো ইয়া নাই, এখন অবস্থা 12টা বেজে যেতেছে। এখন আমরা মনে করেন এখন যে আমাদের সেক্সুয়াল বিহেভিয়ারটা এইভাবে রেগুলেট করা সম্ভব না। এটা অনেক ক্ষেত্রে মনে করেন যে সোসাইটির যে কালচার, সাউথ এশিয়ান কালচার, একটা মানে একটা ফালতু সিস্টেম এটা। কারণ যখন আমার সোজা কথা অন দ্য পিক, যখন মনে করেন যে আমার র সেক্স ড্রাইভ থাকে, যখন মনে করেন যে স্যাটিসফ্যাকশন একটা ভালো পর্যায়ে থাকে, তখন আমি যদি বিয়ে করে ফেলি, তখন কিন্তু আমার দুশ্চিন্তা ছাড়া কিন্তু আমি সেক্সটারে আমি রেগুলেট করতে পারতেছি।
কারণ আমি যদি মনে করেন যে ফর্নিকেটেড রিলেশনশিপে যাই ইয়াং এজে, কিন্তু আমি কিন্তু ডিপ্রেশনে চলে যাব আমার পাস্ট কর্মকাণ্ডের কারণে। অবশ্যই এখন গিল্টি ফিল বেশি হবে, কিছু অলওয়েজ বলার নাই গিল্টি ফিল এখানে, হবে। বেশি কিছু বলেন। বলার নাই। আমরা অনেকটুক আচ্ছা কভার করে আচ্ছা ফেলছি হিকায়া। আমরা আচ্ছা, শেষ করে দিই। এখানে কি বলেন? এখানে অনেক কিছুই আরো বলা যায়, কারণ এটা যদি আলোচনা শুরু করি তাহলে এটা সারাদিন পার হয়ে যাবে। এখন আপনি শর্টকাটে কিছু একটা বলে শেষ করে দেন। আমি শর্টকাটে শেষ করে দিই। মেইনলি আমরা কি, কি বিষয় নিয়ে কথা বললাম? আমরা কথা বলছি আমরা এখন বিভিন্ন প্রথমত বিষয় নিয়ে কথা বলছি। এখন মনে করেন যে একটা বেস্ট মডার্ন সেক্সুয়াল মনে করেন যে কালচার সলিউশন। ধরেন এটা হইতেছে খুবই কমপ্লেক্স। খুবই কমপ্লেক্স। এখানে লিবারেশন আছে, টেকনোলজির কথা আছে, ট্র্যাডিশন আছে, কনফ্লিক্ট আছে, বিভিন্ন জিনিস আছে। সবকিছু লিড কি করে ওপেননেস। মানুষজন বেশি এক্সপ্লোর করতে যায়, তারা ড্রেনে পা দিয়ে পড়ে যায়। হ্যাঁ? ইটস সিম্পল। হুম, প্রথম স্টেজ ওকে বল। ভাল লাগবে অনেক। উফ মজা লাগতেছে না? হুম হুম ইয়ের মতো, গাঁজা খাওয়ার মতো। মানুষজন হুম গাঁজা খায়, তার প্রথমে অনেক ভাল লাগে। কিন্তু যখন গাঁজা পায় না, ক্ষুধা লাগে। না, তার ক্ষুধা হুম লাগে না, মাথা ব্যথা করে। বুঝছেন? হুম এটা হুম হুম ড্রাগস এর মতো। তোমার প্রথমে অনেক ভালো লাগবে, কিন্তু তুমি কখনো কনক্লুশন দেখতেছো না। আপনি দেখবেন প্রত্যেকটা খারাপ জিনিসে তুমি প্রথমে ভালো লাগে, কিন্তু কনক্লুশন তুমি দেখতেছো না। কারণ হুম। এই বাংলাদেশের ই গ্লোবাল সেক্সুয়াল ইনফ্লুয়েন্সের কালচারটা। সেক্সুয়াল কালচার, ইলিসিট সেক্সুয়াল কালচার আর গ্লোবাল ইনফ্লুয়েন্সের থ্রু যেটা হয়েছে, যেটা অ্যাপারেন্টলি যেটা বলে, কিন্তু অবশ্যই গ্লোবাল মিডিয়া তো অবশ্যই এটা দিয়ে, কিন্তু বাংলাদেশের মানুষ তারা নিজেরা নিজেদের ডিস্ট্রাকশন পুশ করছে। ইভেন সত্য। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এগুলো দেশে এগুলো আছে, তো তাদের তাও একটা ডাইনামিক একটা রেসপেক্ট আছে তাদের পিয়ার্সদের জন্য। আমার সেটা নাই। সো পজিটিভ অ্যাসপেক্ট সেক্সুয়াল লিবারেশনের ওগুলোকে স্টিগমা রিডিউস করতে পারবে। মানে সেক্সুয়াল হেলথ নিয়ে ডিসকাস করলে, তারপরে উইমেনদের বেশি রাইট দিলে, সবকিছু লিগ্যাল করে দিলে কি সবকিছু ঠিক হয়ে যাইব? নো, তা তো হবে হবে না। না। হবে না তো। হ্যাঁ, এখানে একটা ক্লিয়ার একটা চেঞ্জ হইতেছে। হ্যাঁ, ক্লিয়ার একটা চেঞ্জ হইতেছে প্রত্যেকটা জায়গায়। পার্লামেন্ট থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, লিভিং রুম থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গা থেকে শুরু করে এটা একটা চেঞ্জ হইতেছে, এটা পুশ ব্যাক হইতেছে আমাদের সোসাইটিতে। পুশ ব্যাক। হ্যাঁ, পিছে ফালায় দিতেছে আমাদের, সামনে আগাইতেছে না। সত্য। ঠিক, শুনেন, আইফোন 15 থেকে ঠিকই আইফোন 20 বাইর হইব, কিন্তু আইফোন 20 দাম কিন্তু বাইর হইব। বুঝছেন না? দামও উপরে উঠবো। কেন? সোসাইটি যত মানুষ এই জিনিসটা বুঝে না যে আমরা জানি না যে একটা খারাপ সোসাইটির আন্ডারে যখন আমরা থাকবো, খারাপ জিনিস দেখবো। আর আমেরিকা হইতেছে একটা এক্সাম্পল ওইটার। যে আমেরিকার ব্রডব্যান্ড সিস্টেমে ওদের মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার্স খরচ হইতেছে, বিলিয়ন্স অফ ডলার্স খরচ হইতেছে এগুলো ট্যাকেল দেওয়ার জন্য গভর্নমেন্টের। আমরা চাই না বাংলাদেশে এগুলো হোক। আমরা চাই না। আমাদের এডুকেট করতে হবে, আমাদের ইনফর্ম করতে হবে মানুষের সেক্সুয়াল বিষয় নিয়ে, তাদের ভাষা নিয়ে, তাদের আইডেন্টিটি নিয়ে। বিভিন্ন আইডিওলজিক্যাল গ্রুপ বানাইতে হবে। রাস্তা দিয়ে একটা গ্রুপ গেলে তারা যদি প্রোটেস্ট করে একটা জিনিস নিয়ে, ধরেন ধর্ম নালে কিছু নিয়ে, তাদের আপনার ডিরেক্টলি বলতে পারবেন না। আপনার তাদের পার্সপেক্টিভে বুঝতে হবে। আবার ওইগুলো গ্রুপেও আমি বলবো যে আপনাদেরও ওই এথিক্যাল ভাবে ওদের বুঝাইতে হবে। কিন্তু ওদের বোঝানো মানে না কিন্তু ওদের সাথে আপনারা মিশে যাবেন। আপনারা আপনাদের ওয়েতে চলবেন, আপনাদের যে আইডিওলজি ওইটা মেনে চলবেন। কিন্তু আপনারা যখন ওদের সাথে মিশতে যাবেন, তখন আপনারা ওদের মতোই হয়ে যাবেন। পিয়ার ইনফ্লুয়েন্স, সোশ্যাল ইনফ্লুয়েন্স। সো অ্যাসিমিলেশন। এই অ্যাসিমিলেশন। এখন এটার আউটকাম কি? আউটকাম যে এগুলো নেগোসিয়েশন, এগুলো আমাদের পরের জেনারেশনের জন্য বেস্ট। ছোট ছোট বাচ্চারা তারা তো এখনো বড় হইতেছে। তারা বড় হয়ে যদি এই সোসাইটি দেখে, তাহলে আমাদের কি সম্মান থাকলো, কি থাকলো, কি রেসপেক্ট থাকলো, কি ইনক্লুসিভনেস থাকলো। ভয়েসটা কই? ভয়েসই তো নেই বাংলাদেশে। সবকিছু সবকিছু মেনে নিতেছে, সব কনসেনসাস মেনে নিতেছে।
ভাষা আন্দোলন, এ আন্দোলন, ও আন্দোলন, এগুলা করবে। কিন্তু এই কাহিনী বাংলাদেশের মানুষে আমি এই জিনিসটা বিশ্বাস করি যে এই রিসেন্ট চেঞ্জের পর এই যে শেখ হাসিনার ওয়ার্স রেজিম এটা নামানোর পরে আমি জিনিসটা হইতেছে আলটিমেটলি আমি বিশ্বাস করছিলাম যে বাংলাদেশের মানুষের একটা নতুন একটা অ্যাপ্রোচ আসবে, একটা নিউয়ান্স অ্যাপ্রোচ আসবে, কিন্তু না, বাংলাদেশের মানুষ হইতেছে এমন যে ওদের যদি লাগে তাইলে করবে, কিন্তু ফিউচারের কথা চিন্তা করবে না। এখন আমাদের ফিউচারের কথা চিন্তা করতে হবে, আমাদের এগুলো ইনক্লুসিভলি দেখতে হবে, বিভিন্ন মানুষের কথা শুনতে হবে, যারা হইতেছে অ্যাকচুয়াল গুড রোল মডেল তাদের দেখতে হবে, শুনতে হবে, নিজেদের অ্যানালাইজ করতে হবে, মানুষের কথা শুনতে হবে, কিন্তু পুরোপুরি শুনলে হবে না, ক্রস চেক করতে হবে যে হ্যাঁ আমাকে গার্ডিয়ান এটা বললো কিন্তু এটা তো বায়াসড হইতে পারে, প্রথম আলো এটা বললো এটা তো বায়াসড হইতে পারে, সাথে একটা সোর্স দেখলাম, আরেকজনের অপিনিয়ন দেখলাম, এগুলো জিনিস না মেনটেন করলে কখনো ডিসকাশন হবে না। ক্রস রেফারেন্স চেক করলাম, সবকিছুই চেক করলাম, এটাই, এগুলো সবকিছু আমরা যদি ইয়ে করি তাহলে আমরা থটফুল একটা এনভায়রনমেন্টে থাকবো, একটা রেসপেক্টফুল এনভায়রনমেন্টে থাকবো, যেটা আমাদের ফার্দার আরো অনেক কিছু করতে সুযোগ করে দেবে। কেন দুবাইতে কি তবে সাউদিতে পুরো সারিয়া নাই, যতটুকু আছে তারা কি চলতেছে না, তাদেরকে উন্নত হইতেছে না? অনেকজন বলবে তার কত তেল আছে, বাংলাদেশে তেল থাকলে ওই তেলের কাজ হইতো না, এটা ইরাক হয়ে যেত। ভেনেজুয়েলা তো তেল আছে, কাজে লাগাইতে পারতেছে, ভেনেজুয়েলাতে সবচেয়ে বেশি কাজে যে লাগাইতে পারবে সে তারই তেল আছে। হ্যাঁ, তেল গায়ের তেল লাগবে, মাটির তেল না। যাই হোক, আমরা শেষ কালে আছি, শেষ দিনে আছি, অনেক কিছু এখন চেঞ্জ করার মতো না, অনেক কিছু অবজার্ভ করতে হবে, আমরা তো শেষ জামানায় অবজার্ভ করতে হবে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ বেশ জানে অবশ্যই বাংলাদেশ থেকে এমন কোন গ্রুপ আমরা দেখব যেটা একটা ওভারঅল একটা ব্রডার চেঞ্জ আনতে পারবে, এটা আমি দোয়া করি। ইনশাআল্লাহ খায়ের, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহ খায়ের।